আচ্ছা, তো আগের দিন আমরা যেটা করছিলাম যে আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আইআরবি থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারগুলা কি, তাই না? যে আইআরবির আপনার যেই তিনটা বেসিক প্রিন্সিপালের উপর আইআরবি ডিজাইন করা হয়েছে। সো সেই তিনটা ব্যাপার আমরা একটা আলোচনা করছিলাম যে আইআরবি হচ্ছে আপনার রেসপেক্ট ফর পার্সন, দুই নম্বরে হচ্ছে আপনার বেনিফিসেন্স, এন্ড তিন নম্বরে হচ্ছে জাস্টিস, তাই না? তো আমরা আজকে দেখব যে ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসাবে আপনার যখন কোনো প্রজেক্টে আপনার আইআরবি এর দরকার হবে, তখন আপনি কিভাবে আইআরবি অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে আপনি আইআরবির অ্যাপ্রুভালটা পাবেন। এবং এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবেও থাকবে। সো আমি আগে ব্র্যাক ইউনিভার্সিটি আইআরবির প্রসিজিওরটা আপনাদেরকে এক্সপ্লেন করব, আর এরপরে আমি অ্যাসাইনমেন্টটা অ্যানাউন্স করব। সো সবচেয়ে প্রথম যে জিনিসটা আপনাদের আসলে বুঝতে হবে সেটা হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটি আইআরবি দিয়ে যদি আপনি সার্চ দেন, ব্র্যাক ইউনিভার্সিটি আইআরবি দিয়ে আপনি যদি সার্চ দেন, তাহলে সবসময় আপনি যেই সার্চ রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে আপনার ব্র্যাকের যে জেপি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ আছে। হ্যাঁ, ব্র্যাকের যেই জেপি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ আছে, ওই জেপি গ্র্যান্টের আইআরবির রিসোর্স আপনি পাবেন। আপনি যতবারই গুগল করেন, এবং এটা অনেকেই আসলে কনফিউজ করে ফেলে, তারা যখনই গুগল করে আপনার মানে নর্মাল গুগল করে ব্র্যাক ইউনিভার্সিটি আইআরবি দিয়ে, তারা কিন্তু এই জেপি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, তো জেপি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের আইআরবি একটু রিগোরাস, মানে এখানে প্রসেসটা বেশি, এবং টাকার ব্যাপারে আমি পরে আসতেছি, টাকাও বেশি এখানে। বাট এদের সুবিধাটা হচ্ছে সবকিছু খুবই সুন্দরভাবে অর্গানাইজড। এখানে দেখেন ইনস্ট্রাকশন ফর নিউ অ্যাপ্লিকেশন, ইনস্ট্রাকশন ফর অ্যামেন্ডমেন্ট, রিনিউয়াল, অল ফর্ম, গাইডলাইন্স ফর এথিক্স, এটা বেশ সুন্দর করে অর্গানাইজ করা আছে। তো এখন আমরা কিন্তু এই আইআরবি অ্যাপ্লাই করব না, ঠিক আছে? আমাদের একটা ব্র্যাক ইউনিভার্সিটির নিজস্ব একটা আইআরবি আছে, বা সেটার খুব একটা অনলাইন প্রেজেন্স নাই। তো সেটার জন্য আপনার আহ, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে একজন ফ্যাকাল্টি আছেন, মাহবুবুল আহ, হাসান সিদ্দিকী। উনি কারেন্টলি এই আইআরবির চেয়ার। এটা কয়েক বছর পর পর হয়তো চেঞ্জ হয়। তো ব্র্যাক ইউনিভার্সিটির আইআরবির ইনফরমেশন জানার জন্য আপনাদের আহ, যেই স্টাফ যিনি আছেন, যাকে মেইল করতে হবে, তার নাম হচ্ছে মেহেদি হাসান রানা। উনি রিসার্চ অফিসের একজন এমপ্লয়ি, মেহেদি হাসান রানা। তো আপনারা এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটাও দেখে নিতে পারেন। তো আমি যখন প্রথম র্যাকে জয়েন করি 2023-এ, তখন আমি প্রথম তাকে ইমেলটা করছিলাম। তো সেই ইমেলের রিপ্লাইতে আমি একটা কুইক সামারি আমি পেয়েছিলাম। তো সেটা যদি আপনারা একটু দেখেন যে, so dear Professor Hogg, greetings of the day. BRACU IRB was established in January 2022 to ensure rights welfare dot dot dot. এখন however in the 10th IRB core committee meeting, আচ্ছা, ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে 2022 সালে যখন প্রথম আইআরবিটা হয়, দে ডিড নট চার্জ এনি ফি। প্রথম বছর থিংস ওয়ার গোয়িং গ্রেট, বাট আমি যখন থেকে জয়েন শুরু করলাম ইনসিডেন্টালি, তখন থেকেই আনফরচুনেটলি আইআরবিতে একটা নতুন নিয়ম তারা করলো যে ইন দ্য 10th আইআরবি কোর মিটিং, আইআরবি সাজেস্টেড ইন্ট্রোডিউসিং অ্যান অ্যাপ্লিকেশন ফি ফর দ্য সাবমিটেড প্রপোজালস ফ্রম জানুয়ারি 2023। ওকে, এবং তখন থেকে ডিসিশন হলো যে ইন্টারনাল অ্যাপ্লিকেশন ফি উইল বি 15,000, এক্সটার্নাল উইল বি 40,000। তার মানে আমরা হচ্ছে ইন্টারনাল ক্যাটাগরিতে পড়ি। আমরা যেহেতু ইন্টারনাল ক্যাটাগরিতে পড়ি, তাহলে আমাদের 15,000 টাকা ফি লাগবে।
অ্যান্ড ইফ ইউর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং টু আইআরবি, আপনাদের ব্র্যাকেও অ্যাকাউন্টে 15,000 টাকা জমা দিতে হবে, এবং আমাদের ব্র্যাকের যে অ্যাকাউন্টেন্ট, যে সিনিয়র ম্যানেজার, তার বরাবর জমা দিতে হবে। তো তার মানে এখানে একটা ফাইন্যান্সিয়াল পার্ট আছে। তো ফাইন্যান্সিয়াল পার্ট তো থাকবেই, তো সেটা নিয়ে আমরা আলাপ করবো না। আমরা আলাপ করবো হচ্ছে আমাদের মানে পলিসি বা প্রসিজিউরের পার্টটা। তো আপনি যদি দেখেন যে ব্র্যাকের আইআরবির একটা ডিসিশন ট্রি আছে। আমাদেরটা মেডিকেল রিসার্চে পড়ে না, সো উই ক্যান ইগনোর দ্য মেডিকেল রিসার্চ। সো এখানে যদি আপনি দেখেন যে ডিসিশন ট্রি, আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসলে আইআরবি লাগবে কি লাগবে না। হুম। তো ফার্স্ট এখানে কিছু এক্সাম্পল দিচ্ছে যে আমি যদি সার্ভে করি, হ্যাঁ, আমি যদি গেম অথবা এক্সপেরিমেন্ট করি, এবং বিভিন্ন টাইপের কথা এখানে বলা আছে। এখন এটা এটা যখন আমি বলবো, তখন আমি একটু হাইলাইট করতে চাই যে আমি যে আইআরবির যে লেকচারটা গতদিন দিয়েছি, সেটা হচ্ছে আপনার মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আইআরবি। আমাদের পরীক্ষার কুইজে যা প্রশ্ন আসবে সেগুলা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে আর এটা কিন্তু একদম ব্র্যাকেট স্পেসিফিক, যেটা অনেক ক্ষেত্রেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে হয়তো আলাদা। সো এইটা আপনার জাস্ট ব্র্যাক ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসাবে জাস্ট রেফারেন্সের জন্য। বাট আমি যদি পরীক্ষায় কোনো প্রশ্ন করি, সেটা কিন্তু ওই যে ওই ওই লেকচারটা ফলো করবো আমরা, গত সপ্তাহের যে লেকচারটা আমরা পড়ছি, কারণ এটার সাথে ওখানে অনেক ক্ষেত্রে হয়তো নাও মিলতে পারে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা। তো এখন ব্র্যাক যেটা ফলো করে যে আপনি যদি এই টাইপের রিসার্চ করেন, আপনার অ্যান্সার যদি ইয়েস হয়, তাহলে ইজ দ্য ইনফরমেশন বিং কালেক্টেড অ্যাবাউট ইন্ডিভিজুয়ালস। তার মানে ইন্ডিভিজুয়াল মানুষকে সাথে যদি আপনি ইনফরমেশন কালেক্ট করেন, তাহলেই আপনার এটা আইআরবি লাগবে, তাছাড়া আপনার এটা আইআরবি লাগবে না। তারপরে যদি দ্য ফোকাস অন দ্য প্রজেক্ট ইজ অন পিপল অর দেয়ার ওপিনিয়ন্স, পারসেপশন, চয়েসেস, ডিসিশনস, হ্যাঁ, এটসেট্রা, তাহলেও ইয়েস। এবং আমি আগের দিন যেটা বলছিলাম যে ক্লাস প্রজেক্ট হলে আমার আইআরবি লাগবে না। হুম? যেমন দেখেন, আমি আগের দিন এই কথাটা বলছিলাম না, যে ক্লাস প্রজেক্ট যদি হয়, ইজ দ্য সোল ইন্টেন্ট অফ দ্য প্রজেক্ট টু মিট কোর্স রিকোয়ারমেন্টস উইথ নো ইন্টেনশন টু ইউজ দ্য রেজাল্টস ফর সামথিং আদার দেন কোর্স অ্যাসাইন, তাই না? সো যদি কোর্স অ্যাসাইনমেন্টের জন্যই আমরা কাজটা করে থাকি, তাহলে আইআরবির অ্যাপ্লিকেশন আমার দরকার নেই, যেটা আমরা আগের দিন দেখছি। But যদি project may lead to the use of the results outside of the course, publication, thesis or dissertation, তখন কিন্তু আমার আইআরবি লাগতে পারে। সো এই রাইট সাইডটা ওই জিনিসটা কভার হচ্ছে। আচ্ছা, তারপরে যদি আমার ক্লাস প্রজেক্ট না হয়, তো প্রজেক্টটা যদি এথনোগ্রাফি হয়, ওরাল হিস্ট্রি হয় আর জার্নালিস্টিক পিস হয়, তখন একটা চেকলিস্টের ব্যাপার আছে। ডাজ দ্য প্রজেক্ট ইনভলভ স্টোরিজ দ্যাট উইল অর মে ড্র ব্রড কনক্লুশনস অ্যাবাউট দ্য পপুলেশন ইভেন ইফ নো রিসার্চ হাইপোথিসিস ইজ বিং টেস্টেড, তাহলেও কিন্তু আমার আইআরবি লাগবে। আর যদি দেখেন পাবলিশিং মেটেরিয়ালস উইল অনলি বি লিমিটেড টু ডকুমেন্টিং অর রিপোর্টিং অন ইভেন্টস, তাহলে আমার আইআরবি লাগবে না। তো এটা 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 নিয়ে পরীক্ষার হলে আমি কোনো প্রশ্ন করব না, মানে কুইজে বা কোথাও। এখানে বেসিক আমাদের সাইবার সিকিউরিটি স্টাডির জন্য যে জিনিসটা হবে, যেগুলো আমরা পাবলিশ করতে চাবো, সেটা হচ্ছে বেসিক্যালি ইয়েস, ইয়েস, ক্লাস প্রজেক্ট নো, এবং আমাদেরটা ইউজুয়ালি ওরাল হিস্ট্রি হবে না, সো এটাও নো হবে। তো আমাদের বেসিক্যালি এই ইজ দিস আ কোয়ালিটি অ্যাসিওরেন্স অর্গানাইজেশনাল এফেক্টিভনেস স্টাডি, এই টাইপের ইয়েতে আমাদের ইয়েস হবে। সো আলটিমেটলি আমাদের আসলে আইআরবি তে যাওয়া লাগবে, ইদার এই টাইপ হবে অথবা হচ্ছে যে এই টাইপ, এই ইয়েস এর যে ব্রাঞ্চটা, তারপরে যে আমরা কোর্সের বাইরে যে পাবলিশ করব, সেটা অ্যান্সার হবে যে মানে কোর্সের বাইরে আহ, করার কি আমাদের ইন্টেনশন নাই, নো ইন্টেনশন, তাই না? সেই নো ইন্টেনশনটা আসলে নো হবে। তো তার মানে আলটিমেটলি আসলে আমাদের এই আইআরবিটা আসলে করতে হবে। তার মানে এই ঘুরে ফিরে এই যে যেই যেই তিনটা ব্রাঞ্চ আপনার ইয়েসে আসতেছে, এই যে ফাইনাল মানে সামারি হচ্ছে যে এই যেই তিনটা ব্রাঞ্চ ইয়েসে আসতেছে, আমাদের সাইবার সিকিউরিটির যে স্টাডিগুলো আমরা, ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির যে স্টাডিগুলো আমরা পাবলিশ করতে চাই, এই তিনটার কোনো একটা ইয়েস হবে আমাদের অ্যান্সার। তার মানে আলটিমেটলি আমাদের আসলে আইআরবি লাগবে। ওকে, সো এইটা আপনারা একটু দেখে নিন।
এটা নিয়ে আমি খুব বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু আমি আগের দিনই বলে দিছি যে আমাদের সোজা কথা সাইবার সিকিউরিটি স্টাডিতে আপনি যদি ইউজারের কাছ থেকে কোনো ডেটা নেন আপনার আইআরবি লাগবে। এটা হচ্ছে একদম গ্রাউন্ড রুল, এটা মনে রাখলে আর বাকি এই জটিল জিনিসগুলো আপনাদের আর মনে রাখা লাগবে। সো এরপরে আমাদের যেটা মেইন দরকার বোঝা সেটা হচ্ছে যে আইআরবির যে ফর্মগুলা, হ্যাঁ আইআরবির যে ফর্মগুলা সেই ফর্মগুলা কিরকম হয়। সো বেসিক্যালি আমরা দুইটা ফর্ম এখানে দেখব। ওকে, বেসিক্যালি আমরা দুইটা ফর্ম এখানে দেখব। একটা ফর্ম হচ্ছে আপনার অ্যাডিশনাল গাইডলাইন্স ফর দ্য অ্যাপ্লিকেন্ট, আর আরেকটা ফর্ম হচ্ছে যে মেইন ফর্মটা আমি সাবমিট করব। এখানে দুইটা ফর্ম আছে। সো আমি মেইন ফর্মটা দিয়েই শুরু করি। মেইন ফর্মটা দিয়ে আমি শুরু করি যে এই ফর্মে আপনি যখন ফিল আপ করা শুরু করবেন, প্রথমে আইআরবি নাম্বার আমাদের কিছু দরকার নাই, কারণ এটা হচ্ছে ফর অফিসিয়াল ইউজ। ঠিক আছে, এটা যখন আপনি ডকুমেন্টটা সাবমিট করবেন তখন আইআরবি অফিস একটা নাম্বার দিবে। বাট পিআই মানে হচ্ছে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসাবে আপনাকে আপনার নাম দিতে হবে। ইউজুয়ালি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর কোনো কোনো ক্ষেত্রে ফ্যাকাল্টি হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার গ্র্যাজুয়েট স্টুডেন্ট সাধারণত কম হয়। পিআই বেসিক্যালি আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টের ফ্যাকাল্টির নাম। ওকে, এরপরে আপনার যে রিসার্চের প্রোটোকল সেটার একটা টাইটেল থাকবে। ঠিক আছে? যদি কিওয়ার্ডস থাকে কিওয়ার্ডস থাকবে, যদি কোনো সেন্টারের নাম হয় সেই সেন্টারের নাম। এরপরে আপনার কোলাবোরেটিং ইনস্টিটিউট, আপনি যদি যাদের সাথে কোলাবোরেশন করছেন, লেটস সে ফর এক্সাম্পল এই কাজটার জন্য আপনি হয়তো বিআইজিডি, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তার সাথে কোলাবোরেট করছে, তাহলে তাদের নাম থাকবে। যদি আপনি এটা বুয়েটের সাথে কোনো কোলাবোরেশন প্রজেক্ট করেন তাহলে বুয়েটের নাম থাকবে। এরপরে যেটা সেটা হচ্ছে আপনার স্টাডি পপুলেশন। স্টাডি পপুলেশন স্টাডি পপুলেশন আপনি কোন টাইপের পার্টিসিপেন্টদের স্টাডি করবেন, সে তাদের একটা ডেসক্রিপশন। এবং এরপরে আপনার স্টাডি টাইপ আপনার ব্যাখ্যা করতে হবে। তো আমরা সাধারণত এগুলা কোনোটাই আসলে আমাদের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল না। আমাদেরটা হচ্ছে ইউজুয়ালি আদারে পড়ে, কারণ আমরা ক্রস সেকশনাল করি না, কোহর্ট করি না, লঙ্গিটিউডনাল সার্ভেলেন্স সাধারণত করি না, ক্লিনিক্যাল ট্রায়াল, মেটা অ্যানালিসিস, সেকেন্ডারি অ্যানালিসিস এগুলো সাধারণত করি না। আমরা ইউজুয়ালি আদারে যাব, এবং আদারে বেসিক্যালি আমাদের আমাদের সার্ভে অথবা আমাদের ইন্টারভিউ, অথবা আমাদের আরেক ধরনের স্টাডি আছে যেটা আমরা আজকে আজকে হয়তো না দেখবো, নেক্সট উইকে দেখবো, সেটাকে আমরা বলি ল্যাব স্টাডি। সো আমাদের বায়োলজিক্যাল স্যাম্পল কালেক্ট করারও দরকার হয় না, সো এটাও হচ্ছে নো। এরপরে যদি ফান্ডিং থাকে ফান্ডিং নিয়ে বলতে হয়। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে সেকেন্ড পেজে আপনার ইনফর্মড কনসেন্ট। ঠিক আছে, এই ইনফর্মড কনসেন্টের কথা কিন্তু আমি আগের দিন বলছিলাম, তাই না? ইনফর্ম কনসেন্ট আমাদের কেন দরকার হয়? আমরা যে তিনটা পিলারের কথা চিন্তা করছি তার মধ্যে প্রথমটা হচ্ছে রেসপেক্ট ফর পার্সন, তাই না? ওটাতে মনে আছে যে আপনার ইনফর্ম কনসেন্টের মানে লেখার অর্থটাই হচ্ছে পার্টিসিপেন্ট যারা রিসার্চে পার্টিসিপেট করবে তারা যেন বুঝতে পারে তারা কিসের জন্য পার্টিসিপেট করছে, তাদেরকে আসলে কি টাইপের জিনিসপত্র করতে হবে। তো সেটাকে আমি বলছি ইনফর্মড কনসেন্ট। এবং এই ইনফর্মড কনসেন্টেরও কিন্তু একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। সো এখানে আমাদের বলতে হবে যে আমরা ইনফর্মড কনসেন্টটা নিচ্ছি, এরপর সিগনেচার এন্ড আদার থিং। আচ্ছা, এরপরে এই টেবিলটা আসলে ভেরি 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 ইম্পর্টেন্ট, যে আমাদের এই প্রশ্নগুলার উত্তর আসলে কি হবে। হুম? যেমন প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে risk to subjects are reasonable in relation to anticipated benefits. কেউ কি বলতে পারবেন যে এটা গত গত উইকে আমরা যে আইআরবির পিলার গুলো নিয়ে পড়ালেখা করছি এটা কোনটার সাথে রিলেটেড? Risk to subjects are reasonable in relation to anticipated benefits. Anyone?
এটা আসলে আমাদের যেই সেকেন্ড প্রিন্সিপালটা ছিল বেনিফিসেন্স, তাই না? বেনিফিসেন্সে আমরা বলছিলাম যে সব কাজ, সব স্টাডিতেই কোনো না কোনো রিস্ক থাকে, কিন্তু অ্যান্টিসিপেটেড বেনিফিটটা রিস্কের চাইতে বেশি হইতে হবে, তাই না? সেই কথাই কিন্তু এখানে বলা হয়েছে যে রিস্কস টু সাবজেক্টস আর রিজনেবল ইন রিলেশন টু অ্যান্টিসিপেটেড বেনিফিটস। সো এটার কথায় আমাদের আসলে ইয়েস বলতে হবে, কারণ আমাদের আসলে রিস্কটা কম তো বেনিফিটের তুলনায়, তাই না? এখানে আপনি তা বলে দিচ্ছে, আপনি যদি কোনোটাতে নো দেন তাহলে এটা ব্যাখ্যা করতেন, বাট আমাদের জন্য এটার অ্যান্সার ইয়েস হবে। এর পরেরটা দেখেন, রিস্কস টু সাবজেক্টস আর মিনিমাইজড বাই ইউজিং প্রসিজিয়ার্স দ্যাট আর কনসিস্টেন্ট উইথ সাউন্ড রিসার্চ ডিজাইন। তার মানে আমি রিস্কটা কিন্তু মিনিমাইজ করছি, তাই না? সো এটারও উত্তর আপনার ইয়েস হবে। তারপর, দ্য রিসার্চ প্রপোজাল অ্যাড্রেসেস দ্য লাইকলিহুড অফ হার্ম অ্যান্ড ম্যাগনিটিউড অফ হার্ম। এটার অ্যান্সারও ইয়েস হবে। আপনি যে প্রপোজালটা লিখবেন সেই প্রপোজালে, ওটাতে আমরা একটু পরে আসতেছি প্রপোজালটা, সেই প্রপোজালেও কিন্তু আপনার হার্ম আর ম্যাগনিটিউড অফ হার্ম এটা ব্যাখ্যা করতে হবে। তারপর, রিসার্চ ইজ লাইকলি টু অ্যাচিভ ইটস প্রপোজড এইমস, দ্য ইম্পর্টেন্স অফ দ্য নলেজ এক্সপেক্টেড টু দ্য রেজাল্ট ইজ ক্লিয়ার। তার মানে এগুলো সবগুলো অ্যান্সারই আসলে আমাদের ইয়েস হবে। ওকে। এবং 2 নম্বরেও যদি যান, সাবজেক্ট সিলেকশন ইজ ইকুইটেবল টু দ্য অবজেক্টিভ অফ দ্য রিসার্চ, দ্য সেটিং ইন উইচ দ্য রিসার্চ ইজ টু টেক আ প্লেস, হ্যাঁ, রিক্রুটমেন্ট মেথড, ইনক্লুশন, এরা সব প্রত্যেকটার অ্যান্সারই আমাদের ইয়েস হবে। এখন অ্যাট দ্য সেম টাইম, এই 3 নম্বরে যখন আমরা যাচ্ছি, সেখানে আপনি যদি প্রত্যেকটা আস্তে আস্তে পড়ে দেখেন, এই টেবিলটার উদ্দেশ্য হচ্ছে যে আমার ইনফর্মড কনসেন্ট, এটার কোনো ওয়েভার বা অল্টারেশন আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ওয়েভার অথবা অল্টারেশন। ওয়েভার অথবা অল্টারেশনের কথাটার অর্থ হচ্ছে যে ইনফর্ম কনসেন্টটা কি আমার রিসার্চের জন্য কোনোভাবে ওয়েভ করা যাইতে পারে কিনা বা অল্টার করা যাইতে পারে কিনা। ঠিক আছে। এখন আমাদের সাইবার সিকিউরিটি স্টাডির ক্ষেত্রে এমন কোনো কিছু দরকার হবে না যেটার জন্য আমাদের ইনফর্ম কনসেন্টকে আমাদের ওয়েভ অথবা অল্টার করতে হবে। সো এটাতেও আমাদের আসলে আহ, এটা আমাদের জন্য রেলেভেন্ট না। ঠিক আছে। সো এটা আপনারা আসলে স্কিপ করতে পারেন। এরপরে দেখেন, provisions for documenting informed consent are appropriate. Of course, আমাদের informed consent এর জন্য যে provision সব appropriate. তারপর, research proposal describes adequate provisions for protecting the privacy of the subjects. এটার অ্যান্সারও yes. Research proposal describe adequate provisions for maintaining the confidentiality of the data. The credentials and or described qualification of the research staff are representative of the appropriate expertise needed to perform. সবকিছুই আসলে অ্যান্সার এখানে yes. ওকে। সো এইটা বোঝানোটা আরেকটু বেটার হবে আমি যদি ইনফ্যাক্ট আমার প্রিভিয়াসলি যে সাবমিট করা হয়েছিল, যে আপনার ব্র্যাক ইউনিভার্সিটির, আমি এই ফর্মটাই ফিল আপ করছিলাম। আমি এই ফর্মটাই, যে ফর্মটা আপনাদের দেখাইলাম, আপনারা যদি দেখেন যে আমার এই এই প্রজেক্টে কোনো এক্সটার্নাল আর কেউ ছিল না। ঠিক আছে, এক্সটার্নাল কোনো কোলাবোরেটর ছিল না, সেই কারণে খালি ব্র্যাকের নাম, এবং আমি নিজেই ছিলাম পিআই। এরপরে আমার স্টাডিতে একটা জিনিস আপনাদের এখানে একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু ওই যে আমাদের যে 15,000 টাকা লাগে, এখন আমার প্রত্যেকটা প্রজেক্টে তো আসলে 15,000 টাকা পে করা পসিবল না। যেমন আমি এট এ টাইম 10টা প্রজেক্টে যদি রান করি, তাহলে আমার 1.5 লাখ টাকা লাগবে শুধু আইআরবি নিতে। সেই কারণে দেখেন আমি একটা জেনেরিক আইআরবি এমন ভাবে নিচ্ছি যেটা অনেক কিছু কাভার করে। হ্যাঁ, আপনার টাইটেলটা দেখেন, আন্ডারস্ট্যান্ডিং দ্য টেকনোলজিক্যাল অ্যান্ড প্রাইভেসি নিডস অফ ডিফারেন্ট টাইপস অফ প্রফেশনালস অ্যান্ড কমিউনিটিজ ইন বাংলাদেশ অ্যান্ড ডিজাইনিং বেটার সিস্টেমস বাই কনসিডারিং দ্য লোকাল প্র্যাকটিসেস অ্যান্ড কালচার। সো আমি একটা জেনেরিক টাইটেল দিছি। আমি ইউজুয়ালি প্রাইভেসি নিয়ে কাজ করি, প্রাইভেসির বাইরেও আমি টুকটাক এইচসিআই অন্যান্য এরিয়া নিয়েও কাজ করি। সো আমি কিন্তু একটা ব্রড নাম দিছি, তাই না? বেশ ব্রড, যেটার আন্ডারে আমার অনেক কিছু হয়তো কাভার করে। এবং এখানে আপনি দেখেন যে আমি মেল, ফিমেল এবং
ট্রান্সজেন্ডার, আমাদের কিছু প্রজেক্টে ট্রান্সজেন্ডারও ছিল, সো ট্রান্সজেন্ডারেও আমি ইনক্লুড করছি। হ্যাঁ, এবং এরপরে আমার সব স্টাডিতে ইউজুয়ালি কোনো স্পেশাল পপুলেশনের দরকার হয় না, বাট আমরা একটা স্টাডি করছিলাম যেখানে আমরা বাংলাদেশের সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করছিলাম। সো এখানে আমি সেই সেক্স ওয়ার্কার্স ইউনিয়ন যেটা, তাদের সাথে আমাদের কোলাবোরেশন করতে হয়েছিল। সো তাদের সাথে তাদের নাম এখানে আমি দিছি। আমাদের যদি আরো কোনো স্পেশাল পপুলেশনের সাথে কাজ করতে হইতো তাহলে তাদের নামও অ্যাড করতে হইতো, বাট স্পেশাল পপুলেশন ইউজুয়ালি আপনার বোঝায় যে ইদার ধরেন আপনার আহ, আমি প্রিজন পপুলেশন, অথবা আমি প্রেগনেন্ট উইমেন, হ্যাঁ, অথবা আমি যাদের কোনো ডিজেবল পিপল, হ্যাঁ, তাদেরকে আমরা স্পেশাল পপুলেশন বলি। হ্যাঁ, যাদের কোনো এক্সট্রা সেন্সিটিভিটি বা কেয়ারের দরকার হয় যাদের সাথে কাজ করার জন্য। সো এখানে তাদের সবার নাম দিতে হবে। তারপর একটু আগে আমি যেটা বলতেছিলাম যে আমার ক্যাটাগরিটা ছিল আদার, তাই না? আমাদের স্টাডিগুলো ইউজুয়ালি সার্ভে অ্যান্ড ইন্টারভিউ, সো আমি এগুলার সবগুলোর সাথেই আমি আহ, খুব একটা অ্যাপ্লিকেবল না। বাট এখানে একটা জিনিস আমি জাস্ট টু বি অন দ্য সেফ সাইড আমি টিক দিয়ে রাখছিলাম, সেটাকে আমরা বলছি যে ক্রস সেকশনাল স্টাডি। ওকে, সো ক্রস সেকশনাল স্টাডি আপনি একটু গুগল করে নিয়েন। এটা বেসিক্যালি আপনার কোনো একটা অবজারভেশনাল টাইপ রিসার্চ, যেটা আমরা একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম আমরা এই ডেটাটা ইয়ে করতে পারি, মানে কালেক্ট করি আর কি। সো এটা আমি জাস্ট ইন কেস যাতে যদি লাগে এই জন্য আমি দিয়ে রাখছি। ওকে, তারপর দেখেন এই যে বায়োলজিক্যাল স্যাম্পলের পুরাটাই হচ্ছে আমার ইগনোর, কারণ আমাদের বায়োলজিক্যাল স্যাম্পল আমরা নেই নাই। নোতে আমি টিক দিছি। বাজেটের কথা আমি বলছি, বাট বাজেট, এটা তো আপনার বাজেট থাকলে আপনি বলবেন, না থাকলে বলবেন না। তারপরে দেখেন এই সবগুলো প্রশ্নে কিন্তু ইয়েস, আমার সিগনেচার, আমার ইয়ে। এই যে যেগুলো আমি বলতেছিলাম যে আপনাদের এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করা দরকার নেই, কারণ এগুলো সব অ্যান্সার আমাদের ইয়েস। ওকে, 1 থেকে 9 পর্যন্ত সবকিছুর অ্যান্সার ইয়েস। 10-এ এটা ইম্পর্টেন্ট, যদি আমাদের গ্রেটার দেন মিনিমাল রিস্ক হয়। গ্রেটার দেন মিনিমাল রিস্ক, কারণ গ্রেটার দেন মিনিমাল রিস্ক আসলে কোনগুলা? যেগুলো হচ্ছে আপনার ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন, মানে যেগুলো সাধারণত হেলথ সায়েন্স অথবা মেডিকেল সায়েন্সের জন্য। কারণ আইআরবিটা তো সবার জন্য, তাই না? তো এখানে দেখেন আমি খুব সিম্পলি একটা নট অ্যাপ্লিকেবল দিয়ে রেখে দিচ্ছি, কারণ আমাদেরগুলো আসলে ক্লিনিক্যাল ট্রায়াল না। সো ইউ ক্যান ইগনোর দ্য এন্টায়ার টেবিল 10। তারপরে দেখেন 11 থেকে 16 সব প্রশ্নের উত্তর কিন্তু আমার ইয়েস, তাই না? প্রশ্নগুলো আমরা দেখি যে ইফ দ্য প্রপোজাল ইজ আ মাল্টি সেন্টার স্টাডি ইন উইচ দ্য লিড পিআই অর ব্র্যাকিউ ইজ দ্য কোঅর্ডিনেটিং ইনস্টিটিউশন, দ্য প্ল্যানস ফর কমিউনিকেশনস আর অ্যাডিকুয়েট টু প্রোটেক্ট দ্য পার্টিসিপেন্ট, ইয়েস। হ্যাঁ, প্রপোজড পেমেন্ট ফর পার্টিসিপেশন ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কোনো কোনো স্টাডির জন্য আমাদের পার্টিসিপেন্টদের টাকা দিতে হয়, ঠিক আছে? তো সেই কথাগুলো আমি ইয়েস করছি। তো এটা আপনারা একটু পড়ে নিন, এটা আমরা এখন পড়ে আর সময় নষ্ট করছি না। এগুলো সবগুলোর অ্যান্সারই মোর অর লেস ইয়েস হবে ফর ফর ইওর ওন প্রোটোকল। হ্যাঁ, এরপরে দেখেন শুধু এই অ্যাপ্লিকেশন ডকুমেন্টটা দিলেই আমার হবে না, আমাদের আরো অনেক কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন আইআরবি চেয়ারকে একটা কভার লেটার দিতে হবে, আইআরবি অ্যাপ্লিকেশন ফর্মটা দিতে হবে। এইটা কিন্তু আইআরবি অ্যাপ্লিকেশন ফর্ম, আমি আপনাদেরকে যেটা দেখাইলাম এটাই কিন্তু হচ্ছে আইআরবি মেইন অ্যাপ্লিকেশন ফর্ম। সো আমি যেহেতু এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিছি, সো এখানে আমার ইয়েস। এরপরে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অ্যান্ড কোপিআই তাদের সবার সিভি। এখন এই পার্টটা ইম্পর্টেন্ট, আপনারা একটু খেয়াল করেন। এই 4 থেকে 8, এই 4 থেকে 8 আমাদের আরেকটা টেমপ্লেট ডকুমেন্ট ইউজ করে সাবমিট করতে হবে, ওটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, 4 থেকে 8 এই সামারি অফ দ্য স্টাডি, রিসার্চ প্রপোজাল, কোয়েশ্চেনিয়ার অর ইন্টারভিউ স্কেডিউল, কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট, ফান্ডিং সোর্সেস অ্যান্ড বাজেট। এর মধ্যে 6 নাম্বারটা মানে কোয়েশ্চেনিয়ার যেটা, সেটাও আমাদের আলাদা সাবমিট করতে হবে, সেটা আমি আপনাদের দেখাবো। বাট 4, 5, 7 আর 8 এগুলো সব একটা সিঙ্গেল ডকুমেন্টে আমরা ইউজুয়ালি ঢুকাই দিই, সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো। এরপর তো হচ্ছে পেমেন্ট করতে হবে, প্রসেসিং ফি পেমেন্ট করে সেটার একটা কপি দিতে হবে। ইনফর্মড কনসেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। ইনফর্মড কনসেন্ট যে আপনি যেই আমি গত উইকের লেকচারে বলছিলাম না যে আপনার ইনফর্মড কনসেন্টটা আসলেই সবাই বুঝতে পারে কিনা পড়ে, এটার জন্য আপনার আইআরবি দিয়ে রিভিউ করতে হবে, তাই না? সো ইনফর্মড কনসেন্টও আপনার পাঠাইতে হবে।
এবং সবশেষে এই যে রানা ভাইয়ের কথা বললাম সে রানা ভাইকে আপনার পুরো জিনিসটা ইমেল করতে হবে। এবং এর সাথে সাথে পোস্ট অ্যাপ্রুভাল, মানে আপনার অ্যাপ্রুভ যদি হয়ে যায় তারপরে আপনার করণীয় কি কি, সেটারও কিন্তু গাইডলাইন আছে। সেটার গাইডলাইনটাও আপনারা একটু দেখে নিন। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, স্টাডি করতে গিয়ে যদি কোনো অ্যাডভার্স ইভেন্ট হয়, হ্যাঁ, অ্যাডভার্স ইভেন্ট হয়, এগেইন এটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হয় না, বাট মেডিকেল স্টাডির ক্ষেত্রে হইতে পারে, যে তখন আপনি সাথে সাথে যাতে ইনফর্ম করে। কারণ আইআরবির আরেকটা গুরুত্ব হচ্ছে আইআরবি আপনাকে প্রোটেক্ট করবে, কারণ আপনি তো আসলে একটা ভালো কাজ করছেন, আপনি একটা নোবেল কাজ, একটা রিসার্চ করছেন, তাই না? এন্ড রিসার্চ করতে গিয়ে অ্যাডভার্স কোনো একটা কিছু হয়ে যেতেই পারে, তা আমাদের সবকিছু আমাদের হাতে নাই। সো আইআরবি অ্যাপ্রুভালটা নেওয়া থাকলে আপনার নিজে প্রোটেক্টেড থাকবেন, আপনি কোনো লায়াবল হবেন না। তো আপনাদের আমি যে অ্যাসাইনমেন্টটা দিব, সেই অ্যাসাইনমেন্টের একটা কাজ হবে আপনাদের এই ফর্মটা ফিল আপ করা। আপনাদের এই ফর্মটা ফিল আপ করা। তো এই ফর্মটা যদি ফিল আপ করতে হয়, আমি এই আলোচনা থেকে তো আপনাদের মোটামুটি বুঝতে পারছেন যে কোথায় কি দিতে হবে। বাট এই ফর্মটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? এইটা আমাদের মেইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে আপনার সিগনেচার সহ আপনার সবকিছু আসলে থাকবে, সিগনেচার এবং ডেট। সো এই ফর্মটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কিছু আছে? আচ্ছা, তো এই ফর্মটার সাথে আরেকটা যে ফর্ম, সেটাকে বলা হচ্ছে ফরম্যাট ফর সাবমিশন অফ এ রিসার্চ প্রপোজাল ফর আইআরবি অ্যাপ্রুভাল। এই ফর্মটা বেসিক্যালি আমি একটু আগে যেটা দেখাইলাম, যে এই ফর্মের যে জিনিসগুলা, মেইন অ্যাপ্লিকেশন ফর্মের যে জিনিসগুলো তারা চাইছে, স্পেশালি নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 7 অ্যান্ড নাম্বার 8, এই সবগুলা কিন্তু আমার এইখানে ব্যাখ্যা করতে হবে, এই সেকেন্ড ফর্মটাতে আমাদের ব্যাখ্যা করতে হবে। সো এগেইন এটা আসলে দেখানো ইজিয়ার হবে যদি আমি একটা টেমপ্লেট দিয়ে দেখাই। সো আমার টেমপ্লেটটা আবারও আমি আপনাদেরকে দেখাই। সো ওই ফর্মটাকে আমি একটু আগে যে ফর্মটা দেখালাম সেটার নাম হচ্ছে আইআরবি অ্যাপ্লিকেশন ফর্ম। আর এই সেকেন্ড ফর্মটার আমি নাম দিছি সামারি অফ দ্য স্টাডি, রিসার্চ প্রপোজাল, কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট, সিভি, ফান্ডিং সোর্সেস অ্যান্ড বাজেট। কেউ কি বলতে পারেন আমি কেন আহ, এই নামটা এখানে দিছি? এতগুলা কথা এখানে কেন বলছি? এতগুলা কথা এখানে বলছি যে এই এই জিনিসগুলাই কিন্তু আপনার মেইন অ্যাপ্লিকেশন ফর্মের চেকলিস্টে ছিল, তাই না? মেইন অ্যাপ্লিকেশন ফর্মের চেকলিস্টে এই জিনিসগুলাই কিন্তু ছিল, যে সামারি অফ দ্য স্টাডি, তাই না? সো আমি এটার নাম দিছি সামারি অফ দ্য স্টাডি। এরপরে হচ্ছে রিসার্চ প্রপোজাল, কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট, সিভি, ফান্ডিং সোর্স, এগুলো সব কিন্তু আসলে এখানেই চাওয়া হয়েছে, তাই না? সামারি অফ দ্য স্টাডি, রিসার্চ প্রপোজাল, সিভি, হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট, ফান্ডিং সোর্স। তার মানে আমার যে রিভিউয়ারের কাছে আমি পাঠাবো, রিভিউয়াররা যাতে আপনার বুঝতে সমস্যা না হয়, যে তারা যে জিনিসগুলো চাইছে সবগুলাই যাতে আমার কাছে আসে। এবং এই ডকুমেন্টটা যে আমি লিখছি, এই ডকুমেন্টটা কিন্তু আসলে এই সেকেন্ড টেমপ্লেটটা ফলো করে আমি লিখছি। ঠিক আছে, যে এই সেকেন্ড টেমপ্লেটটা যেটা আমাকে রানা ভাই পাঠাইছে, যে মেহেদি হাসান রানা, যিনি হচ্ছে যার কথা আমি প্রথমে বললাম, তার টেমপ্লেট ইউজ করে আমি এই সেকেন্ড ডকুমেন্টটা লিখছি। তো আমরা একটু এই সেকেন্ড ডকুমেন্টটা দেখি। আমাদের শুরুতেই প্রজেক্টের টাইটেলটা দিতে হবে, এবং মেক শিওর এখানে আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা কিন্তু আপনি মেইন অ্যাপ্লিকেশন ফর্মে যে টাইটেলটা দিয়ে আসছেন সেটার সাথে যাতে ম্যাচ করে, তাই না? মেইন অ্যাপ্লিকেশন ফর্মে আপনার একটা প্রোটোকল নেম লিখতে হয়েছে না আপনার, এই প্রোটোকল টাইটেল যেটা, এই প্রোটোকল টাইটেলটা যাতে এখানে আপনি যেই এখানে আপনি যেই টাইটেলটা লিখছেন দুইটা যাতে ম্যাচ করে। এরপর আপনার সব পিআই আর কোপিআই এর নাম। সো আমি যখন কাজটা শুরু করি 3 বছর আগে, তখন আমার অন্যান্য যেসব ফ্যাকাল্টিদের সাথে কাজ করতাম তাদের নাম। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে আপনার পেপারের অ্যাবস্ট্রাক্ট যেরকম লিখেন, একটা শর্ট সামারি, যে আপনি কি আসলে এখানে করতে চাচ্ছেন। এবং দেখেন আমার আইআরবিটাও একটু জেনেরিক ছিল না, যেটা অনেক কিছু কাভার করে, তাই না? আমি অ্যাবস্ট্রাক্টটাও সেভাবেই লিখছি।
The goal of this project is to understand the technological and privacy needs of different professionals and communities in Bangladesh around this new era of rapid internet penetration and fourth industrial revolution. Most of the technological systems have been designed based on Western assumptions and values, and the local populations of the global South appropriate these technologies based on their unique needs, cultures, and political socioeconomic conditions. The purpose of this project is to understand these differences between the first world user and the global South users to be able to design better technological solution for the latter group. তো তার মানে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টে আপনার সংক্ষেপে বলতে হবে যে আপনি আসলে কি করতে আসলে এখানে চাচ্ছেন, ঠিক আছে? এরপর আপনাদের কিছু ইন্ট্রোডাকশন দিতে হবে যে আপনার কাজের। তো আপনি যদি আবার এই মেইন টেমপ্লেটটা যে আমাকে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু এই গাইডলাইন গুলো দেয়া আছে যে আমি ইন্ট্রোডাকশনে কি বলবো, হ্যাঁ, আমি অবজেক্টিভে কি বলবো, আমি রেশনালে কি বলবো, আমি মেথোডোলজিতে কি বলবো, সেটা কিন্তু হালকা বর্ণনা দেয়া আছে। সেটা ফলো করেই কিন্তু আমি আমার এই অবজেক্টিভ, আমার রেশনাল, আমার ইন্ট্রোডাকশন, আমার অবজেক্টিভ, আমার রেশনাল, ওটা ফলো করে আমি বলছি, ঠিক আছে? তো এখানে যদি আমরা স্ক্রল করি, ইন্ট্রোডাকশন নে আমরা বলছি যে the subject population for this study are different professionals and communities in Bangladesh, ঠিক আছে? আমি জিনিসটা যেহেতু ব্রড রাখছি, হ্যাঁ, আমরা স্টাডি করছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে আমরা কাজ করছি, আমরা এআই প্র্যাকটিশনারদের নিয়ে আমরা কাজ করছি, আমরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা বিকাশ এবং অন্যান্য সেফটি প্রাইভেসি নিয়ে আমরা কাজ করছি, আমরা সফটওয়্যার ডেভেলপারদের নিয়ে কাজ করছি, আমরা সেক্স ওয়ার্কারদের নিয়ে কাজ করছি, হ্যাঁ। এবং এখানে কিন্তু আপনার এক্সপেরিয়েন্সটা আপনার বলতে হবে যে আমি যেহেতু পিআই ছিলাম, আমি আমার সব কাজগুলা ওই এর আগে আমি কি কি কাজ করছি এই রিলেটেড সেই সবগুলা কাজ, এবং নিচে সে কাজগুলোর আসলে রেফারেন্স আছে যে আমার এই যে এই কাজগুলার রেফারেন্স সহ, সো এই রেফারেন্স গুলা আমি এখানে দিছি যে আমি এর আগেও বিভিন্ন কমিউনিটি নিয়ে কাজ করছি। And finally, I said that the research findings of all these previous works highlight that privacy and other technological needs are contextual and specific to the local culture. The current project is an extension to the body of literature in the areas of HCI, ICT for development, and usable privacy and security. দেখলাম আমি জিনিসটা ব্রড রাখছি কারণ আমার কাজ তো মেইনলি প্রাইভেসি নিয়ে, বাট মাঝে মাঝে আমি আসলে প্রাইভেসির বাইরেও কাজ করি। তো সেটার জন্য আমার যাতে আবার আইআরবি না নিতে হয়, তো আমি ওই জিনিসগুলোকে এর মধ্যে ঢুকাই দিচ্ছি। এরপর অবজেক্টিভ, তো অবজেক্টিভ এটা আমার যে রিসার্চ অবজেক্টিভ তার সাথে মিল রেখে। এরপর রেশনালে আপনার ব্যাখ্যা করতে হবে কেন এই স্টাডিটা আমরা করতেছি। তো রেশনালে আমি ব্যাখ্যা করছি যে so far technology tool and system have predominantly focused on western context, ওয়েস্টার্ন কনটেক্সট ইউজ করেই আমাদের সিস্টেম সাধারণত ডিজাইন করা হয়। এবং যারা এখানে কেউ আছেন কিনা আমার সাথে আইসিটি ফর ডেভেলপমেন্ট আরেকটা ক্লাস আমি 2 বছর আগে নিতাম, ওই ক্লাসের মানে মেইন ওই কোর্সের মেইন কথাই হচ্ছে যে আমাদের মানে টেকনোলজিকে আমাদের রিডিজাইন করতে হবে ফর দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। মানে হচ্ছে যে আপনার যেই ফেসবুক বলেন, সেলফোন বলেন, এআই বলেন, যেই টেকনোলজি বলেন, এসব টেকনোলজির জন্ম কিন্তু ওয়েস্টে। এবং ওয়েস্ট থেকে টেকনোলজি গুলো যখন ট্রাভেল হয়ে ইস্টে আসে বাংলাদেশের মতো জায়গায়, তখন এই ওয়েস্টের যে অ্যাজামশন গুলো আছে সেই অ্যাজামশন গুলো আমাদের বাংলাদেশের অ্যাজামশনের সাথে মিলে না। না মিলার কারণে বাংলাদেশের লোকাল মানুষ কিন্তু রিপারপাস এবং রিইনভেন্ট করে জিনিসপত্রগুলো, তারা নিজেদের মতো করে জিনিসগুলোকে ব্যবহার করে। আমাদের কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে ট্যাপিং করা, যে বাংলাদেশের মানুষ কিভাবে টেকনোলজিকে রিপারপাস করে। সো বেসিক্যালি ওই কথাটাই আমি এখানে সামারাইজ করে বলছি। এবং মেথোডোলজিতে, এবং এখানে আই উইশ আই উড হ্যাভ রিটেন ইট ডিফারেন্টলি, কারণ আমি যখন এটা লিখছিলাম 2023 সালে, তখন যে 3-4টা প্রজেক্ট আমার মাথায় ছিল সেই সবগুলা প্রজেক্টই আসলে বেসিক্যালি আমার মাথায় ছিল যে এগুলো কোয়ালিটেটিভ কাজ হবে। কিন্তু এরপরে আমি দেখলাম যে না, আমার বেশ কিছু ল্যাব স্টাডিও করতে হবে। ল্যাব স্টাডি কি? ল্যাব স্টাডি আজকে হয়তো আমরা সময় পাইলে শুরু করব, সময় না পেলে আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো। যে ল্যাব স্টাডি হচ্ছে কিছু স্টাডি আমার কিছু ইন্টারফেস ডিজাইন করে আমার ইউজারকে টেস্ট করাইতে হবে। মানে ইউজারকে খালি প্রশ্নের উত্তর দিলেই হবে না, তাদেরকে কিছু কাজ করতে হবে। সো ওইটা আমার তখন মাথায় ছিল না। সো আমি আইআরবিতে খালি এথনোগ্রাফির কথা লিখছি, ইন্টারভিউয়ের কথা লিখছি, সার্ভের কথা লিখছি, ফোকাস গ্রুপ ডিসকাশনের কথা লিখছি। এগুলা কি এটা আমরা নেক্সট উইকে দেখব। বাট এখন যখন আমি একটু এক্সপেরিমেন্টাল কাজ করতে যাচ্ছি,
যে এক্সপেরিমেন্টাল কাজে আমার ইউজারকে আসলে কিছু করাইতে হবে, ইউজারকে আছে কিছু টাস্ক করাইতে হবে, সে টাস্ক করায় সেখান থেকে আমার ডেটা নিতে হবে। সো সেইগুলা আনফরচুনেটলি আমার এই স্টাডিতে আসলে কাভার করতেছি। সো রিসেন্টলি আমি একটা থিসিস করাচ্ছি, সেখানে হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল কাজ করা দরকার। তো তার জন্য আমার হয়তো আরেকটা আইআরবি লাগবে। ওকে, তারপর দেখেন আমি এখানে কথা কিন্তু একটা বলে দিচ্ছি যে আমার এই আইআরবির আন্ডারে আমি যা যা স্টাডি করব সবগুলা ডেটা কিন্তু কমপ্লিটলি অ্যানোনিমাস হইতে হবে। হ্যাঁ, অ্যানোনিমাস মানে কি, যে উই ডু নট রিকোয়ার কালেক্টিং এনি পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন। এটা নিয়ে কিন্তু আমি গত উইকে আলাপ করছিলাম যে পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার নাম, আপনার স্টুডেন্ট আইডি, হ্যাঁ, বয়স, জেন্ডার, এগুলা কিন্তু পার্সোনালি আইডেন্টিফায়েবল না, তাই না? সো আমাদের সাইবার সিকিউরিটি স্টাডি সবই ইউজুয়ালি অ্যানোনিমাস হয়। সো আপনি অ্যানোনিমাস হিসেবে এটাকে অ্যানাউন্স করতে পারেন। এরপরে হচ্ছে কনসেন্ট ফর্ম। তার আগে কনসেন্ট আর অ্যাসেন্টের পার্থক্যটা আপনারা যদি একটু বুঝেন। কনসেন্ট মানে হচ্ছে আমরা অ্যাডাল্ট ইউজার, যাদের বয়স 18-র বেশি, তাদেরকে কনসেন্ট ফর্ম দিই। আর যারা মাইনর, মাইনররা বলা হয় যে তারা নিজেদের কোনো একটা ব্যাপারে কনসেন্ট দেওয়ার মতো এই যে নাই, তো তাদের জন্য ওটাকে বলা হয় অ্যাসেন্ট। তা আমাদের যেহেতু তখন মাইনরদের নিয়ে স্টাডি করার প্ল্যান ছিল না, সো অ্যাসেন্টে আমি এনে দিয়ে রাখছিলাম। এর ঠিক পরের বছর আমাদের মাইনরদের নিয়ে একটা স্টাডির আইডিয়া আসে। তো শুধু ওই একটা স্টাডির জন্য আমার কমপ্লিটলি ডিফারেন্ট একটা আইআরবি লেখা লাগছে, আরো 15,000 টাকা দেয়া লাগছে, তাই না? তার মানে হচ্ছে আপনার যখন আইআরবিটা সাবমিট করবেন, বি ভেরি ভেরি কেয়ারফুল, স্পেশালি ইফ ইউর আ ফ্যাকাল্টি যিনি হয়তো আগামী কয়েক বছর এই এরিয়াতে রিসার্চ করতে চান। একটা আইআরবিতেই সবকিছু কাভার করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো আমি যেমন এই মাইনরটা বাদ দিছিলাম, মাইনরটা বাদ দেওয়ার জন্য আমার আরেকটা আইআরবি লেখা লাগছে। আর আগের দিন আমি যে কথাটা বললাম যে আমার এই স্টাডিতে আমি ক্লেম করছিলাম যে আমি আমার মানে আমার আচ্ছা, একটু পরে আসি, পরে আসলে আপনি সেটা বুঝতে পারবেন। এরপরে দেখেন আমি কিন্তু বলে দিছি যে ইনফর্মড কনসেন্ট ফর্ম আমি অ্যাটাচ করে দিছি বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। আমি যদি আবার সেই ইয়েতে ফেরত যাই, আমি এই সব ডকুমেন্ট সাবমিট করছি। তার মধ্যে কিন্তু দেখেন ইনফর্ম কনসেন্ট বাংলা, আবার ইনফর্ম কনসেন্ট ইংলিশ, তাই না? এই পুরা জিনিসটা আমাকে অ্যাটাচ করে দিতে হয়েছে, যে কথাটাই আমি এখানে বলছি যে আমার ইনফর্ম কনসেন্ট অ্যাটাচড। এরপরে দেখেন আমি অ্যানাউন্স করছি যে আমার ডেটা ম্যানেজমেন্ট প্ল্যানে আমার পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন থাকবে না। আমরা ইউজুয়ালি সার্ভে করব, অনলাইন আর ফেস টু ফেস ইন্টারভিউ করব। যদি ফোকাস গ্রুপ ডিসকাশন করে থাকি তাহলে এটা এমন একটা লোকেশনে করব দ্যাট ইজ কনভিনিয়েন্ট। ফোকাস গ্রুপ ডিসকাশন কি সেটা আমরা নেক্সট উইকে দেখব। এথনোগ্রাফিক স্টাডি কি সেটাও আমরা নেক্সট উইকে দেখব। এবং আমি এখানে বলে দিছি যে ইন্টারভিউজ উইল বি অডিও রেকর্ডেড উইথ দ্য পারমিশন অফ দ্য পার্টিসিপেন্টস। এখন এখানে কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা গত উইকে যেই আইআরবিটা পড়ছি, আমি যদি একটু আবার ব্যাক করে আমাদের ক্লাস ওয়ার্কে যাই, যেটা আমি বলতেছিলাম যে বিদেশের স্টাডিগুলোতে সাধারণত আপনার অডিও রেকর্ডিংকে আপনার ফুল রিভিউ ক্যাটাগরিতে ধরা হয়। বাট বাংলাদেশে অডিও রেকর্ডিং ফুল ক্যাটাগরিতে ধরা হয় না। বাংলাদেশে অডিও রেকর্ডিং আপনার যে লোয়েস্ট ক্যাটাগরি, যেটাকে আমরা বলি এক্সেম্পট, বাংলাদেশে অডিও রেকর্ডিংকে এক্সেম ক্যাটাগরি হিসাবে ধরা হয়। সো এই কারণে যদিও আমরা অডিও রেকর্ডিং করেছিলাম বা করি, আমাদেরটা আসলে মিনিমাম রিস্কের মধ্যেই পড়ছে, আমাদেরটা এক্সেম্পট ক্যাটাগরিতেই পড়ছে। এখানে আমার আরো কিছু জিনিস বলতে হয়েছে। যে এখানে দেখেন দ্য ইন্টারভিউস উইল বি অডিও রেকর্ডেড উইথ দ্য পারমিশন ফ্রম দ্য পার্টিসিপেন্টস। ইন সাম কেসেস উই মাইট রিকোয়ার কালেক্টিং ডেটা ফ্রম স্পেশাল ফ্যাসিলিটিস। সো কোনো স্পেশাল ফ্যাসিলিটি যদি বলে থাকি, সেই স্পেশাল ফ্যাসিলিটি কিন্তু ওই মেইন অ্যাপ্লিকেশনের নামটা বলে আসতে হবে। আপনাদের মনে আছে যে আমরা যে মেইন অ্যাপ্লিকেশনে গেছিলাম, যে মেইন অ্যাপ্লিকেশনটা আমরা ফিল আপ করছি, সেই মেইন অ্যাপ্লিকেশনে কিন্তু ওই যে একটা স্পেশাল ফ্যাসিলিটির নাম ছিল, তাই না? এই যে স্পেশাল ফ্যাসিলিটি ছিল যে আমরা সরি, এটা না তো আমার ডকুমেন্ট, তাই না? এটা তো এমটি ডকুমেন্ট। আমার যে ডকুমেন্টটা সেখানে কিন্তু আমরা এই স্পেশাল ফ্যাসিলিটিজ এর নাম বলছিলাম সেক্স ওয়ার্কার্স ইউনিয়ন, তাই না? মানে আপনার ফর্মগুলো কিন্তু সব কনসিস্টেন্ট হইতে হবে। আপনার দুই ফর্মে যদি আপনি দুই রকম কথা বলেন, অ্যাপ্লিকেশন ফর্মে একটা বললেন আর এই সামারি অফ স্টাডি ফর্মে আরেকটা বললেন, তাহলে কিন্তু আপনার হবে না। এরপর আমি আরো যেমন বলছি, পেপার বেসড ডেটা উইল বি স্টোরড ইনসাইড আ লকড ক্যাবিনেট, ইলেকট্রনিক ডেটা উইল বি স্টোরড ইন আ সিকিউর সার্ভার। এই কথাগুলো আপনার বলতে হবে।
এবং আমি ঘোষণা দিছিলাম যে ইনফরমেশন উইল বি প্রিজার্ভ ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স। তারপর আমি ঘোষণা করছি যে আমার এই রেজাল্টগুলো আমি পাবলিশ করব, যেহেতু আমি পাবলিকেশনের প্ল্যান, সো ইট উইল বি পাবলিশ ইন ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড সেমিনার। তারপর স্পেশাল ফ্যাসিলিটি কিছু লাগবে কিনা, হ্যাঁ, দ্য অনলি স্পেশাল ফ্যাসিলিটি উই মাইট নিড টু ইউজ ইজ ওয়েন উই কন্ডাক্ট আওয়ার রিসার্চ উইথ দ্য সেক্স ওয়ার্কার্স, উই উইল কোঅর্ডিনেট উইথ দ্য সেক্স ওয়ার্কার্স ইউনিয়ন। আপনার স্টাডির ক্ষেত্রে খুব সম্ভবত স্পেশাল ফ্যাসিলিটি লাগবে না। এরপরে দেখেন প্রোগ্রাম হেডের অ্যাপ্রুভাল, ডিনের অ্যাপ্রুভাল আমি নেই নাই, সো এটা এনে লিখে দিছি। আমাদের স্টার্টিং কোনো ফ্লো চার্ট ছিল না, সো আমরা এটা এনে রাখছি। বাট দেখেন, আর প্রোগ্রাম হেডের যে অ্যাপ্রুভাল সেটা আমি যেহেতু অ্যাটাচ করছি, সেটাও কিন্তু আমার এখানে আছে। অ্যাপ্রুভাল অফ দ্য ডিপার্টমেন্টাল চেয়ারপারসন, এখানে আমি সাদিয়া আপার অ্যাপ্রুভাল আমি নিছিলাম, সো সেটা আমাকে কিন্তু এখানে আইআরবির সাথে অ্যাটাচ করে দিতে হয়েছে, যে আমি একটা ইমেল করছি সাদিয়া আপাকে, সাদিয়া আপা সেই ইমেলটার, এবং এখানেও কিন্তু টাইটেল এবং সবকিছু আপনার ম্যাচ করতে হবে যে মেইন ডকুমেন্টের সাথে। সেটার রিপ্লাইতে সাদিয়া আপা অ্যাপ্রুভ করে দিছে, যে সেটার একটা স্ক্রিনশট আমাকে কিন্তু জমা দিতে হয়েছে। সো ওই জিনিসটাই, যা যা এখানে আপনি অ্যাটাচড বলবেন সবকিছু কিন্তু আপনার অ্যাটাচ থাকতে হবে, নইলে কিন্তু আপনার প্রোটোকল অ্যাপ্রুভ হবে না। ফাইনালি দেখেন যে আমি এটা অ্যানাউন্স করছি যে বাংলাদেশে আইআরবি ক্যাটাগরাইজেশন অনুযায়ী আমার স্টাডিটা হচ্ছে এক্সেমড ক্যাটাগরি। এক্সাম ক্যাটাগরি কেন? মেইন দুইটা রিজন, যে আমাদের স্টাডিটা মিনিমাল রিস্ক, ফার্মেসি অথবা মেডিকেল সায়েন্সের মতো আমাদের রিস্ক বেশি নাই, আমাদেরটা মিনিমাল রিস্ক। আরেকটা হচ্ছে আমাদের ডেটা কোনো পার্সোনালি আইডেন্টিফায়াবল ইনফরমেশন হবে না। সো আমরা গত উইকে যে লেকচারটা করছি মনে আছে, 3টা ক্যাটাগরি, এক্সেমড, এক্সপেডাইটেড, ফুল রিভিউ, আমাদেরটা সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি এক্সেমড। ফাইন্যান্সিয়াল প্ল্যানটা আপনারা ইগনোর করতে পারেন, ফাইন্যান্সিয়াল প্ল্যানটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন, এটা সরাসরি আইআরবির সাথে সম্পর্কিত না। বাট আমার স্টাডিতে কিছু টাকা লাগছিল, সেটা আমি ব্যাখ্যা করছিলাম যে কি কি টাকা। এরপরে যে সিভিটা আপনাদের দিতে হবে, সেই সিভি একটা টেমপ্লেট আছে। আমি পিআই যে তার সিভি, কোপিআই যে আমাদের 4জনের নাম দেখছিলেন না উপরে, আমি, ফারিক, আমার আরে ছিল প্রত্যাশা, এবং এরপরে আমার এখন ও ও আরবানা শ্যাম্পেনি পিএইচডি করতে গেছে, মিজান, আপনাদের অনেকের হয়তো পরিচিত কলিগ বা ইয়ে ছিল। তো ও কারেন্টলি আমার যে পরিচিত কোলাবোরেটর শরীফা সুলতানা এলা। আপনারা যারা আমরা গত জানুয়ারিতে একটা প্রোগ্রাম করছিলাম তাই না, ওখানে কিন্তু এই শরীফা সুলতানা ছিলেন, উনি ইউআইইউসির সিএস এর ফ্যাকাল্টি। তো মিজান এখন এলার সাথে পিএইচডি করছে, বেশ ভালো কাজ করছে। তো তার সবার সিভি, এবং তারপরে আমার পুরা স্টাডির সামারিটা ডিসক্রাইব করতে হয়েছে, ঠিক আছে। এবং এই যে আমরা করছি পুরোটা কিন্তু আমি এই টেমপ্লেটের এগেনস্টেই করছি, এই টেমপ্লেটের এগেনস্টে কিন্তু আমি করছি, যে এই টেমপ্লেটে বলা আছে যে সামারি অফ দ্য স্টাডিতে আপনার কি কি জিনিস বলতে হবে, তাই না? এই যে সামারি অফ দ্য স্টাডিতে আপনার কি কি, সরি, সিভি এর পরের স্টেপে সামারি অফ দ্য স্টাডিতে কি কি জিনিস বলতে হবে, এই 1 2 3, এই প্রত্যেকটা আমি আসলে কোনো লুপ হোল রাখি নাই যাতে কেউ আমাকে কোয়েশ্চেন করতে না পারে। এই প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে, প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে আমি কিন্তু আমার অ্যান্সার দিছি। দেখেন, প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে আমি আমার অ্যান্সার এখানে দিছি, যাতে করে আমার কোনো লুপ হোল না থাকে। ওকে, সো এটা আপনারা একটু দেখে নিন, এটা এটা আমার প্রজেক্টের স্পেসিফিক। হ্যাঁ, তো যেমন আমাদের প্রজেক্টে কোনো প্লাসিবো লাগে না। হ্যাঁ, প্লাসিবো মানে কি? প্লাসিবো হচ্ছে যে মেডিকেল প্রজেক্টে প্লাসিবো লাগে, যেটা হচ্ছে আপনারা যদি কারো ড্রাগ টেস্ট করতে চান তখন অনেককে কোনো ড্রাগ দেওয়া হয় না, তাদেরকে নর্মাল প্লাসিবো দেওয়া হয়, যেটা একটা নর্মাল পিল। তো অনেক সময় ওষুধের সাইকোলজিক্যাল ইফেক্টে মানুষ সুস্থ হয়ে যায়, তো তারা দেখতে চায় যে প্লাসিবোর ভার্সেস আমি যে ড্রাগটা আবিষ্কার করছি দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সো এগুলো বেশিরভাগই আমাদের অ্যান্সার হবে হচ্ছে নো। বাট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে আমার রিস্কটা আমার ব্যাখ্যা করতে হবে, যে আমার এখানে রিস্ক গুলা কি, আমার বেনিফিট গুলা কি। এই 7 নম্বর পয়েন্টটা দেখেন, যে অ্যাসেস দ্য পোটেনশিয়াল বেনিফিট টু বি গেইনড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেনিফিট উইচ মে অ্যাক্রু ইন দ্য সোসাইটি। তার মানে এখানে আমার বেনিফিট গুলা বর্ণনা করতে হবে, যে আমার স্টাডিতে পার্টিসিপেট করলে কি কি বেনিফিট আসবে, ঠিক আছে। আবার এর উপরে আরেকটা জায়গায় কিন্তু আমার রিস্ক গুলা ডেসক্রাইব করতে, ওই যে আমি বললাম যে আইআরবি 2 নাম্বার জিনিসটা বেনিফিসেন্স, তাই না? আমি আমার রিস্ক গুলা সহজ ভাষায় ব্যাখ্যা করব, আমি আমার বেনিফিট গুলাও সহজ ভাষায় ব্যাখ্যা করব। এরপর আইআরবির যারা রিভিউয়ার, তারাই কিন্তু এই ডিসিশনটা নিবে যে আমার ওভারঅল বেনিফিট রিস্কের চাইতে বেশি।
তার মানে আমি সেকেন্ড যে পিলারটা বেনিফিসেন্স, সেখানে আমি পাশ করছি, যে আমার স্টাডিতে যে রিস্ক তার চাইতে আমার বেনিফিট গুলা বেশি। সো এখানে আপনার 5 নম্বরে আপনার রিস্ক ব্যাখ্যা করতে হবে, আর 7 নম্বরে আপনার বেনিফিট ব্যাখ্যা করতে হবে। তারপর আপনার এখানে আপনার যেমন বলতে হবে, আমার অ্যান্সারে কিন্তু ছিল যে এখানে যে আমরা ক্লিয়ারলি ইনফর্ম কনসেন্ট নিব, ঠিক আছে। ইনফর্ম কনসেন্ট যদি না নেই তাহলে কি করতে হবে, বাট আমরা তো ইনফর্ম কনসেন্ট নিচ্ছি। তো সহজ ভাষায় আমরা বলছি যে উই উইল অবটেইন ইনফর্ম কনসেন্ট। তারপর আমাদের ইন্টারভিউ কোথায় হবে, আমরা বেশিরভাগই অনলাইনে নিব, এবং ইন্টারভিউ কত সময় লাগবে সেটাও কিন্তু আমরা এখানে বলে দিতে হয়েছে। তারপর আমরা এটাও বলে দিচ্ছি যে ইন্টারভিউ যদি কোনো ওয়ার্ক প্লেসে হয়, যেমন আমাদের একটা স্টাডি ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নিয়ে, তো তাদেরকে স্টাডি যদি আমরা তাদের অফিসে করি, তাহলে আমাদের এটাও বলতে হয়েছে যে পার্টিসিপেন্ট ইজ কমফোর্টেবল দেয়ার। আমরা যদি কোনো ওয়ার্ক প্লেসে করি তাহলে পার্টিসিপেন্ট যাতে কমফোর্টেবল হয়। তারপর 8, 9, 10, 11, 12 আমার স্টাডির ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ছিল, ঠিক আছে। সো আমরা ইয়ে করি নাই। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে, সবাই একটু খেয়াল করেন। The statement to the participant should include the information specified in items 2, 3, 4, 5C and 7, as well as indicating the approximate time required for participation in the activity. খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমরা যে 2, 3, 4, 5C আর 7, ঠিক আছে, এখানে যদি আমি আসি যে এই ডকুমেন্টের সেকশন, উপরের যে সেকশন 2 ছিল, সেকশন 2-এ যে আমি বলছি দেয়ার আর নো রিস্ক, ঠিক আছে। এরপরে সেকশন 3, সেকশন 3-তে যে আমি বলছি রিস্ক মিনিমাইজ করতে আমরা কি করছি, ঠিক আছে, 2, 3, এরপরে আর কি ছিল, আমরা যদি নিচে যাই যে 2, 3, 4, 5C আর 7, ঠিক আছে। 4-এ আমি যেটা বলছি যে আমি কোনো পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন নিব না। 5C-তে আমি বলছি যে কনসেন্ট ফর্ম থাকবে, হ্যাঁ, এবং কম্পেনসেশন থাকবে কি থাকবে না। 5C হচ্ছে কোনো কম্পেনসেশন থাকবে, কম্পেনসেশন মানে আমি স্টাডিতে পার্টিসিপেট করার জন্য তাদেরকে কোনো টাকা দিব কিনা, সেই স্টেটমেন্টটা। এবং ফাইনালি 7, সেকশন 7-এ যেটা আছে যে এটাতে পার্টিসিপেট করে পার্টিসিপেন্টদের বেনিফিট কি আসবে, এই কথাগুলা কিন্তু আমার ইনফর্মড কনসেন্ট ডকুমেন্টে বলতে হবে। ইনফর্ম কনসেন্ট ডকুমেন্ট হচ্ছে থার্ড ডকুমেন্ট। এর আগেরটা তো আমি দেখাইলাম অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, এটা হচ্ছে সামারি ডকুমেন্ট। আর ইনফর্ম কনসেন্ট যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট, এই যে আমাদের ইনফর্ম কনসেন্ট, সেখানে আমি আসবো একটু পরে। সেই ইনফর্ম কনসেন্ট ডকুমেন্টে ক্লিয়ারলি আমাদের এই ইস্যুগুলা অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে। এই যে আপনার সেকশন 2, সেকশন 3, সেকশন 4, 5C আর 7, এটা যদি আপনি না করেন আপনার অ্যাপ্লিকেশন আবার ফেরত আসবে, ঠিক আছে। সো আমি কিন্তু এখানে ডিক্লেয়ার করছি যে আমার ইনফর্ম কনসেন্ট ডকুমেন্ট অ্যাটাচ উইথ দ্য ট্রান্সলেশন, বাংলাতে আমি অ্যাড করছি, ডিউলি অ্যাড্রেসেস ইচ অফ দ্য অ্যাবাভ আইটেমস। তার মানে দেখতেছেন আমাদের 3টা ফর্মই কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আমি সামারিতে যা বলছি তার সাথে কিন্তু কনসেন্টে মিলতে হবে, আবার সামারিতে যা বলছি তার সাথে কিন্তু আমার মেইন অ্যাপ্লিকেশন ফর্মেও মিলতে হবে। ওকে, এরপরে এখানে বলা হয়েছে যে কনসেন্ট ফর্মে কি থাকবে, কনসেন্ট ফর্মে কি কি জিনিস থাকবে সেটা আমি যখন কনসেন্ট ফর্ম 3 নম্বর ফর্মটা দেখাবো সেখানে আমি আপনাদেরকে দেখাই দিব যে কনসেন্ট ফর্মে কি কি থাকতে হবে, এবং ফাইনালি আমার কি কি রেফারেন্স আমি ইউজ করছি। তো এই যে সেকেন্ড ফর্মটা, হ্যাঁ হ্যাঁ, অনেকের তারাবি সময় হয়ে যাচ্ছে, তো আমি এখন একটু কুইকলি অ্যাটেন্ডেন্সটা নিব। বাট এই সেকেন্ড ফর্মটা নিয়ে কারো কোনো কনফিউশন যে আগের ফর্ম আর এই ফর্মের সাথে সম্পর্ক বা পার্থক্যটা কি? আপনাদের যে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেই অ্যাসাইনমেন্টে কিন্তু আপনাদের 3টা ফর্মই ফিল আপ করতে হবে। একটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই সেকেন্ড ফর্ম যেটাকে আমি বলছি সামারি অফ দ্য স্টাডি, রিসার্চ প্রপোজাল, কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট। ফান্ডিং সোর্স অ্যান্ড বাজেট আপনাদের না দিলেও হবে, ফান্ডিং সোর্স অ্যান্ড বাজেট আপনাদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, যেহেতু আপনাদের কোনো ফান্ড নাই, আপনারা এটা ক্লাসের প্রজেক্টের জন্য করছেন। বাট বাকিগুলো আপনাদের দিতে হবে, সামারি অফ দ্য স্টাডি, রিসার্চ প্রপোজাল, কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট এবং সিভি। এটা আমি যখন অ্যাসাইনমেন্টটা পোস্ট করব তখন আমি এটা ব্যাখ্যা করে দিব আর কি।
সো এই সেকেন্ড ফর্মটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমি এখন একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করি। আমরা এরপর ইনফর্ম কনসেন্টে চলে যাব, বাট যারা একটু তাড়াতাড়ি পড়তে যাবেন তাদের জন্য আমি স্ক্রিন শেয়ারটা অফ করে একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। তাহসিন ইশতিয়াক, নাসরিন আক্তার, নাসরিন আক্তার কি আছেন? নওশিন সাদিয়া। প্রেজেন্ট স্যার। আচ্ছা, নাইমা তাহসিন নদী মনে হয় নাই। ইয়েস স্যার, আমি আছি। আচ্ছা, ও আপনি আছেন না? আচ্ছা, ঠিক জি আছে। জি স্যার। বাট নাসরিন আক্তার নাই মনে হয় না। আচ্ছা, সিফাতি সাদাকিন কি আছেন? সিফাতি সাদাকিন। আচ্ছা, রাতুল সাহা, প্রেজেন্ট স্যার। অনিমা, প্রেজেন্ট স্যার। সানিয়ুক্তা দাস বৃষ্টি। বৃষ্টি আছেন? আহনাফ সায়েম, মুবিনুল ইসলাম, রাকিবুল হাসান মাহিন, Present, sir. সঞ্জিদা তাবাসসুম ফ্রনিকা, রন্টু দাস, রিফা তাশফিয়া, প্রেজেন্ট স্যার। শারমিন সুলতানা, ইয়েস স্যার। তনুশ্রী সাহা, প্রেজেন্ট স্যার। আয়শা হুসাইন, উষা আক্তার, তাসনিয়া রহমান, ইয়েস স্যার। তাসনিম আহসান প্রমি, প্রেজেন্ট স্যার। মেশকাতুল আরেফিন, আব্দুল কাহার সিদ্দিক, Yes, sir. তামকিন, মঈনুদ্দিন আহমেদ, অনিন্দ বসাক, আলিফা আক্তার, মাহেদি ইসলাম, Present, sir. রিয়াজুল ইসলাম রিফাত, আয়েশা তাবাসসুম, প্রেজেন্ট স্যার। তাহমিম হাসান, Present, sir. সোহাইয়া ইসলাম, ইন্তেসার, প্রেজেন্ট স্যার। শাকিব হোসেন, Yes, sir. আতিকুর রহমান, প্রেজেন্ট স্যার। নাফিসা তাসনিম, প্রেজেন্ট স্যার। দিলরুবা খানম দোলন, প্রেজেন্ট স্যার। তাসমিয়া হাসান, প্রেজেন্ট স্যার। তানভীর শাহরিয়ার, মিনহাজুল ইসলাম রোয়েল, নওশিন তাবাসসুম, প্রেজেন্ট স্যার। হিমিকা তাসনিম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, আমরা আবার লেকচারে ফেরত যাই।
Sir, Mishkatul Arifin. মিশকাতুল আরেফিন আছেন না? আচ্ছা, থ্যাংক ইউ মিশকাতুল। স্যার আমারটা কি শোনা গিয়েছিল? নওশিন আহ, নওশিন সাদিয়া, নওশিন তাবাসসুম। নওশিন তাবাসসুম, হ্যাঁ নওশিন তাবাসসুম প্রেজেন্ট দিয়েছি জি। ওকে স্যার। আচ্ছা, আমরা দুইটা ডকুমেন্ট নিয়ে কথা বললাম, একটা ছিল অ্যাপ্লিকেশন ফর্ম আর একটা হচ্ছে যে সামারি অফ দ্য স্টাডি। 3 নাম্বারটা হচ্ছে ইনফর্মড কনসেন্ট ফর্ম। এই ইনফর্ম কনসেন্ট ফর্মটা আপনি সরাসরি একদম এখানে যেভাবে লেখা আছে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার পার্টিসিপেন্টকে দিবেন স্টাডি শুরু করার আগে, এবং তারা এটাতে যখন পড়বে, পড়ার পর তারা যখন এগ্রি করে সিগনেচার করবে, ডেট দিবে, আর এখানে যে আপনি যে রিসার্চার আপনার নিজের নামটা লিখতে হবে, শুধুমাত্র তারপরেই আপনি স্টাডি শুরু করতে পারবেন। আপনি যদি অনলাইন স্টাডি করেন তাহলে আপনার এই ডকুমেন্টটাই অনলাইন ফরম্যাটে দিতে হবে। সেক্ষেত্রে সিগনেচারের জায়গায় পার্টিসিপেন্টকে একটা এগ্রি বাটন দিতে হবে, যে ইফ ইউ ওয়ান্ট টু এগ্রি অ্যান্ড কন্টিনিউ টু দ্য স্টাডি, ক্লিক অন দ্য এগ্রি বাটন। ওকে, এখানে প্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার নাম। ক্লিয়ারলি বলতে হবে যে এই স্টাডির সুপারভাইজার কে এবং আপনি কার সাথে অ্যাফিলিয়েটেড। পারপাস অফ দ্য স্টাডি এক কথায় বলতে হবে স্টাডির পারপাস কি, এবং এটা কিন্তু আপনার ওই যে মেইন যে ডকুমেন্ট তার সাথে ম্যাচ করতে হবে। এরপরে এই জিনিসটা পড়েন যে ইনফর্ম কনসেন্ট, যেহেতু আমার আইআরবিতে ছিল আমি ইদার ইন্টারভিউ নিব অথবা সার্ভে নিব অথবা ফোকাস গ্রুপ করব, তো সেখানে আমি এখানে স্ল্যাশ দিয়ে বলছি, we are inviting you to participate in an interview, survey or focus group discussion on technology. It is up to you whether you would like to participate. If you decide not to participate, you will not be penalized in any way. You can also decide to stop at any time without penalty. If you do not wish to answer any of the questions, you may simply skip them. You may withdraw your data at the end of the study. If you wish to do this, please tell us at the end of the interview. এই কথাগুলো কিন্তু একদম কমন, মানে চৌথা টাইপ আপনি কপি পেস্ট করে বসায় দিতে পারেন, কারণ এই কথাগুলা প্রত্যেকটা জিনিস কভার করছে ইনফর্ম কনসেন্টের ব্যাপারে, যে আপনি নিজের ইচ্ছায় স্টাডিতে পার্টিসিপেট করছেন। স্টাডির মাঝখানে যদি আপনার মনে হয় যে আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আপনি স্কিপ করতে পারেন। ইনফ্যাক্ট স্টাডি শেষ করেও আপনি যদি বলেন যে না, আমি এই স্টাডিতে আমার যে ডেটা সেই ডেটাটা আমি উইথড্র করতে চাই, ওই পারমিশনটাও আপনার আছে, ওই 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 রাইটসটাও বা ওই অধিকারটাও আপনার আছে। Okay? তারপর আমার স্টাডিতে এক্সক্লুশনের একটাই ক্রাইটেরিয়া ছিল অ্যাডাল্ট হইতে হবে 18-র উপরে। ঠিক আছে, কারণ আপনার স্টাডিতে যদি হয় যে আপনার অন্য কোনো ক্রাইটেরিয়া আছে, যে আপনি কোনো স্পেশাল মানুষকে ইয়ে করতে চাচ্ছেন, যেমন আমরা একটা স্টাডি করছিলাম রিসেন্টলি, করতেছি এটা নিয়ে কাজ, যে কিউবারনেটিস ইউজার যারা, তো ওইটার কিন্তু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আপনার হবে আলাদা, যে কিউবারনেটিস নিয়ে যারা কাজ করছে আপনার কিউবারনেটিস টুলটা আপনার ইউজ করতে হবে অ্যাটলিস্ট 1 বছর। তো ওই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে সেটা আপনার এখানে বলতে হবে। তারপর দেখেন ডেসক্রিপশন অফ মেথডে আমি কিন্তু বলছি যে কতক্ষণ টাইম লাগবে, কি টাইপের স্টাডি হবে, এবং আমরা আপনার ইয়েটা অডিও রেকর্ড করব, সবগুলা কথা আমি ডেসক্রিপশনে বলে দিছি। এবং প্রাইভেসি পার্টে ওইটাই আমি বলে দিছি যে অল দ্য ইনফরমেশন উইল বি অ্যানোনিমাস, উই উইল নট রেকর্ড ইউর নেম অর এনি ইনফরমেশন দ্যাট কুড বি ইউজ টু আইডেন্টিফাই ইউ। At the end of the interview, your data will be stored and indistinguishable from any other participants. গত সপ্তাহে মানে আমি এটা বলছিলাম যে আমরা রিস্ককে কিভাবে মিনিমাইজ করি, রিস্ক আর বেনিফিট দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? আপনার রিস্ক ব্যাখ্যা করতে হবে, আপনার বেনিফিট ব্যাখ্যা করতে হবে। এবং আমরা ক্লেম করি যে আমাদের এই স্টাডিতে রিস্ক কোনো নাই। কেন নাই? কারণ হচ্ছে যে আপনি আমাদেরকে যে ডেটাগুলো দিচ্ছেন সেই ডেটাগুলো কিন্তু কমপ্লিটলি অ্যানোনিমাস। সেই ডেটাগুলো যে আমরা স্টোর করে রাখছি সেখান থেকে কিন্তু বোঝার উপায় নাই যেটা আপনার ডেটা। সো ডেটাটা কোনো কারণে যদি চুরিও হয় সেখান থেকে কেউ কিন্তু আপনাকে বুঝবে না যে এটা আপনি।
সো রিস্ক আসলে বেসিক্যালি জিরো। আর বেনিফিটটা কি? ইউ উইল বি এবল টু নো মোর অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন দ্য সোসাইটি অর ইয়োর প্রফেশন অর ইয়োর কমিউনিটি। ওকে, সো রিস্ক বেনিফিট দুইটাই আমাদের বলতে হবে, এবং সাথে আমাদের কম্পেনসেশনও বলতে হবে। সো আমরা কোনো কোনো স্টাডিতে কম্পেনসেশন দিছি, কোনো কোনো স্টাডিতে কম্পেনসেশন দেই নাই। সো এখানে আমি বলে দিছি যে আপনার স্টাডিটা যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেটেড হয় তাহলে আপনি 300 বা 400 টাকা পাবেন, এবং এর সাথে কিন্তু আমাদের টাইমও বলে দিছি যে ম্যাক্সিমাম 1 ঘন্টা। তাহলে দেখেন এটা কিভাবে ইনফর্ম কনসেন্ট, পার্টিসিপেন্ট কিন্তু জানতেছে যে এই স্টাডিতে যদি আমি পার্টিসিপেট করি আমার ম্যাক্সিমাম 1-2 ঘন্টা লাগবে আর আমি 300 বা 400 টাকা পাবো। এটার উপর ডিসাইড করে কিন্তু তারা ডিসিশন নিচ্ছে যে আমি কি পার্টিসিপেট করব নাকি করব না। আপনি যদি এই পুরা কনসেন্ট ফর্মটা দেখেন, এই পুরা কনসেন্ট ফর্মে there is not a single technical word। এই পুরা কনসেন্ট ফর্মে কোনো টেকনিক্যাল ওয়ার্ড আছে? কোনো টেকনিক্যাল ওয়ার্ড কিন্তু নাই। ওই যে আমরা গত উইকের লেকচারে পড়ছিলাম ফার্স্ট যে পিলারটা, ওখানে আমি একটা সিনারিও দিছিলাম, মনে আছে? সিনারিওতে অনেক টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করছে, তাই না? প্রাইভেট কি, পাবলিক কি। সো এই জিনিসগুলো কিন্তু আমার ইনফর্ম কনসেন্টে থাকতে পারবে না, কারণ আমি ধরে নিতে পারি না যে আমার পার্টিসিপেন্ট টেকনিক্যাল জিনিস বুঝে। এই পুরা ইনফর্ম কনসেন্টে দের ইজ নট আ সিঙ্গেল টেকনিক্যাল ওয়ার্ড। সো পার্টিসিপেন্টের পক্ষে জিনিসটা বুঝা এবং তাদেরকে আসলে কনসেন্ট দেয়াটা ইট বিকাম ভেরি ইজি নাও, তাই না? এবং ফাইনালি এটা আমাদের আবারও চৌথা, এটা একদম কপি পেস্ট করতে হবে যে এই স্টাডি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে এখানে পিআই এর নাম দিতে হবে। এটার ক্ষেত্রে পিআই আমি নিজে ছিলাম, আর সাথে রানা ভাই, ওই যে যিনি আর কি ব্র্যাকের রিসার্চ তদারকি করে, তার নাম এন্ড কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। তার মানে পার্টিসিপেন্ট যদি মনে হয় যে কোনো কারণে যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সে একটু অ্যাবনর্মাল আচরণ করতেছে, তাহলেও যাতে সে আপনি বাদে অন্য কারো কাছে গিয়ে তার কমপ্লেন দিতে পারে, সেজন্য রানা ভাইয়ের নামটাও আপনাকে লিখে দিতে হবে। এবং আপনাকে একটা কপি দিতে হবে, পার্টিসিপেন্ট সেই কপিতে সিগনেচার করবে, এই কপিটা আপনার নিজের আলমারিতে রেখে দিতে হবে অ্যাজ এ প্রুফ যে আমার পার্টিসিপেন্ট ইনফর্ম কনসেন্ট করছে, তার সিগনেচার দিছে। আর এই পার্সন অবটেইনিং কনসেন্ট হচ্ছে আপনি, ঠিক আছে? আপনি যে রিসার্চার, সেই রিসার্চারের নাম এখানে থাকবে। সো এইটাই হচ্ছে আমাদের 3 নাম্বার যে ফর্মটা, যেটাকে আমরা বলতেছি ইনফর্মড কনসেন্ট ফর্ম। এখন যদি আমি আগের ফর্মটাতে ফিরে যাই, সামারি ফর্মটাতে, আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আমি বলছিলাম না যে এই কথাগুলা সব ইনফর্ম কনসেন্টে থাকতে হবে, তাই না? 2, 3, 4, 5C আর 7 সবই কিন্তু এই ইনফর্ম কনসেন্টে আছে। এই 2, 3, 4, 5C আর 7 এই সেকশন গুলাতে যে যে জিনিসগুলো আমি বলছি, দেয়ার আর নো রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ পার্টিসিপেটিং ইন দিস স্টাডি, সে একই কথাটা, হুবহু একই কথা কিন্তু আমি এই রিস্ক পার্টে বলছি। দেয়ার আর নো রিস্ক টু ইউ পার্সোনালি টু গিভ দিস ইন্টারভিউ, তাই না? তার মানে এই কথাগুলা আমি যেটা প্রমিস করছি সব কথা কিন্তু আমার ইনফর্ম কনসেন্টে থাকতে হবে। আমি যে কম্পেনসেশন দিলে কম্পেনসেশনটা কত হবে সেটা থাকতে হবে। আমার সাইটটা যে 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে সেই কথাটাও এখানে থাকতে হবে। তো সবগুলা জিনিসই আমার কিন্তু ইনফর্মড কনসেন্টে আমার থাকতে হবে। সো এইটা হচ্ছে আমাদের থার্ড ডকুমেন্ট। এবং এগুলোর সাথে আরো কিছু এক্সট্রা জিনিস আমি দিছিলাম যেটা আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য দেওয়ার দরকার নাই। আমি যেমন স্যাম্পল কোয়েশ্চেনেয়ার দিছিলাম, প্রুফ অফ পেমেন্ট দিছিলাম, এবং সাদিয়া পার অ্যাপ্রুভাল। সেটা আপনাদের দরকার নেই। আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য 3টা জিনিস: মেইন অ্যাপ্লিকেশন ফর্ম, 2 নাম্বার হচ্ছে সামারি অফ দ্য স্টাডি, রিসার্চ প্রপোজাল, কনফিডেন্সিয়ালিটি স্টেটমেন্ট, আর 3 নাম্বার হচ্ছে ইনফর্মড কনসেন্ট। এই 3টা আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে দিতে হবে। সো কারো কোনো ওভারঅল যে ওভারভিউ, গত 1 ঘন্টা ধরে আমি যে আলাপটা করলাম, কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কোয়েরি, কমেন্ট, সাজেশন কিছু আছে? গত উইকে আমরা আইআরবি থিওরিটা বুঝলাম, আজকে আমরা বুঝলাম যে ব্র্যাকের আইআরবি আমরা কিভাবে লিখব। হ্যাঁ, কোয়েশ্চেন। স্যার কোয়েশ্চেনিয়ারটা কি পরে চেঞ্জ করা যায় একবার সাবমিট হ্যাঁ, করে? দ্যাটস আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে চেঞ্জ হয়, এটা সত্যি কথা বলতে চেঞ্জ হয়। সো আপনি যদি দেখেন আমরা জাস্ট রাফ কিছু কোয়েশ্চেন দিছি, মানে যাতে রিভিউয়াররা বুঝতে পারে যে আমরা কি টাইপের প্রশ্ন আসলে করব।
হ্যাঁ, মানে আইডিয়ালি কিন্তু আমার পুরো কোয়েশ্চেনারটা আসলে দিয়ে দেওয়া উচিত। আইডিয়ালি আমার পুরো কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া উচিত, বাট প্র্যাকটিক্যাল কারণে আসলে আমার এটা চেঞ্জ করতেই হয়। সো আমরা ইউজুয়ালি যেটা করি যে আমরা মোটামুটি যাতে রিভিউয়ার অ্যাটলিস্ট বুঝতে পারে যে আমি কি টাইপের আসলে প্রশ্ন করব। কোয়েশ্চেনারটা দেখা যাচ্ছে না, আপনি কি ওপেন করেছেন? ও আচ্ছা, সরি, আমি কোয়েশ্চেনারটা, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ারটাতে, হ্যাঁ একটু দিচ্ছি আমি, দাঁড়া তাহলে আমার আহ, আমার কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন না আপনি, না? না স্যার। আমি একটু স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করে দিই। স্যাম্পল কোয়েশ্চেন, যেমন আমি এখন মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমি যেমন খুবই জেনেরিক কিছু জিনিসপত্র দিয়ে রাখছিলাম, সো আপনার এটা দেখে রিভিউয়ার অ্যাটলিস্ট বুঝতে পারছে যে আমার প্রশ্নের নেচার গুলা কি হবে আর কি। সো স্পেসিফিক প্রশ্ন আমি পরে আরো রিফাইন করছি আর কি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এনি এনি আদার কোয়েশ্চেন আর কারো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা, যেটা আমি বলছিলাম আগের দিন, আপনার অন্য এরিয়াতে হইলেও আপনার যদি পার্টিসিপেন্টের কাছে রিচ আউট করতে হয়, আপনার কিন্তু এই আইআরবিটা লাগবে ব্র্যাকেট, এবং আপনার এই আইআরবি অ্যাপ্রুভালটা আসলে নিতে হবে। সো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি নাও। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের একটু আউটলাইন দেই। আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যে 3টা ফর্মের কথা বললাম, এই 3টা ফর্মের আমি টেমপ্লেট দিয়ে দিব আপনাদের, বাট রিসার্চের ইনিশিয়াল আইডিয়াটা আপনার নিজের আইডিয়া হইতে হবে। এবং এই আইডিয়াটা আপনি ওই যে টার্ম পেপার যে রিসার্চ লিখবেন তার সাথে না মিললেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? কারণ টার্ম পেপারের আইডিয়াটা আমরা আরো রিফাইন্ড আইডিয়া হবে। এই আইডিয়াটা আপনি যে কোনো একটা আইডিয়া নিতে পারেন, বাট এই আইডিয়াটা 2টা শর্ত। একটা হচ্ছে আইডিয়ার মধ্যে একটা সিকিউরিটি কম্পোনেন্ট থাকতে হবে, এবং আইডিয়ার মধ্যে একটা হিউম্যান ফ্যাক্টর থাকতে হবে। জাস্ট এই 2টা জিনিস থাকলেই হবে। সিকিউরিটি, প্রাইভেসি থাকতে হবে, আর একটা হচ্ছে আপনার হিউম্যান কম্পোনেন্ট থাকতে হবে। সেই 2টা কম্পোনেন্ট থাকলে আপনার ওই আইডিয়াটা ইউজ করে আপনি এই 3টা ফর্ম আপনি ফিল আপ করবেন, যে 3টা ফর্ম আমি আমি ব্যাখ্যা করলাম, ঠিক আছে? সো এটা আমি ডিটেলড আপনাদের যখন অ্যাসাইনমেন্টটা পোস্ট করব, আমি ডিটেলড অ্যাসাইনমেন্টের ফর্মেট, টেমপ্লেট, এক্সপ্লেনেশন সব দিয়ে দিব। আপনাদের জাস্ট একটা আইডিয়া জেনারেট করে সেই আইডিয়া অনুযায়ী এই 3টা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাজ ইফ আপনি ব্র্যাকে আইআরবি সাবমিট করছেন। ফাইনাল কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আরেকটা জিনিস আলাপ করব। তো সেখানে আমরা মুভ অন করি। যে জিনিসটা নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে যে আইআরবি আপনি দিলেন, আইআরবি আপনি সাবমিট করলেন, এরপর কি হবে, তাই না? কোয়েশ্চেন হচ্ছে এরপর আসলে কি হবে। সো সেটা আমি একটু বলি আপনাদের, এরপরে আসলে কি হবে। স্ক্রিনটা আবার শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? এটা একটা মেইলের স্ক্রিনশট ফ্রম প্রফেসর আসিফা সুলতানা। জি স্যার, দেখা যায়। হোপফুলি আমি একটু দেখে নিছি, এখানে কোনো প্রাইভেট ইনফরমেশন নাই, সো আই ক্যান শেয়ার দিস উইথ ইউ। তো বেসিক্যালি আমাদের স্টাডিটা যেই ক্যাটাগরিতে যায় সেই ক্যাটাগরি কারেন্টলি আইআরবি চেয়ার হচ্ছেন প্রফেসর আসিফা সুলতানা। উনি ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ এর প্রফেসর। আমাদের যে স্পেশাল সাব ক্যাটাগরি সেটার সেই বোর্ডটার উনি চেয়ার। সো এখানে দেখেন প্রতিবারই তারা কিছু না কিছু চেঞ্জ নিয়ে ফিরে আসে। এই জন্য আমি বলি আইআরবির প্রথম ডকুমেন্টটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবমিট করে দেওয়া ভালো, কারণ সবসময় তারা কিছু না কিছু চেঞ্জ নিয়ে আসে। যেমন এখানে তারা কিছু চেঞ্জ নিয়ে আসছিল, এবং তারা একটা ডিটেল কমেন্ট এখানে অ্যাটাচ করে দিছে। এটা হচ্ছে প্রথম রিভিউ হয়, যে আপনার জার্নালে যখন দেই না, জার্নালে দেওয়ার পর যে জার্নালের যে মেজর রিভিশন থাকে, তো সেরকম তারা কিছু কমেন্ট দিছে। হ্যাঁ, সো এটা মোটামুটি সবাই দেয়।
কারণ এটা একটা বুক কিপিং, এটা একটা প্রুফ যে তারা জিনিসটা ঠিক মতো আসলে করছে। ঠিক আছে, তো আমার আইআরবিটার ক্ষেত্রে মোস্টলি মাইনর কমেন্টস ছিল, বাট সাবমিট করার 1 থেকে 2 মাসের মধ্যে আপনার আহ, পুরা টাইমলাইনটা তারা সাধারণত বলে 1 থেকে 3 মাস লাগে। 1 থেকে 3 মাস লাগে। তো সাবমিট করার 1 থেকে 1.5 মাসের মধ্যে তারা একটা কমেন্ট গুলা, তারা কি কি জিনিস বুঝতে পারে নাই সেটা একটা কমেন্ট, এই প্রত্যেকটা কমেন্টের জবাব কিন্তু আমার এখানে দিতে হয়েছে, যে আমি রিভিউয়ারের কমেন্টের জবাব প্রত্যেকটা দিছি। এবং এটা দেওয়ার আমার যেটুকু মনে আছে 1 সপ্তাহ পরই আপনার অ্যাপ্রুভ হয়ে গেছিল। তো তার মানে আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আপনি যখন ডকুমেন্টটা সাবমিট করবেন জার্নালের রিভিশনের মতো, বা অনেক কনফারেন্সে এখন রিভিশন আসে, যে তারা হয়তো অনেক কিছু বুঝতে পারবে না, এবং এটা তারা বলবেই। আমি আজ পর্যন্ত প্রচুর প্রোটোকল সাবমিট করছি দেশে এবং বিদেশে, সবগুলারই কোনো না কোনো মডিফিকেশন তারা চাইছে। এটা আমার কাছে মনে হয় যে রিভিউয়ারদের জন্য এটা একটা বুক কিপিং, যে আমি ডিউ প্রসেস ফলো করছি। সে কারণে আমরা বিদেশে যেটা করতাম, একদম সবকিছু ফুল প্রুফ জার্নালে, অনেক সময় আমরা যেটা করি যে একটা রিভিশন তো আসবেই, তো দিয়ে দেই, ওই রিভিশনে ওগুলো আমরা ঠিক করবো আর কি। সো এইভাবে আপনার 1 থেকে 3 মাসের মধ্যে আপনার পুরো প্রোটোকলটা অ্যাপ্রুভ হবে। এবং এখানে খুবই একটা ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে, প্রোটোকল অ্যাপ্রুভ হওয়ার আগে আপনি ফর্মালি ডেটা কালেক্ট করতে পারবেন না। ওকে, ফর্মালি ডেটা কালেক্ট করার জন্য আপনার আগে প্রোটোকল অ্যাপ্রুভ হয়ে আসতে হবে। এবং অ্যাপ্রুভড প্রোটোকল সেটা কেমন হয় ওই জিনিসটা আপনাদের আমি দেখাই। সো এখানে দেখেন যে আমি যে অ্যাপ্লাই করছিলাম, আমি খুব সম্ভবত এপ্রিল মাসের দিকে অ্যাপ্লাই করছিলাম। তারপরে জুনে রিভিউয়াররা এক্সট্রা রিভিউ ক্লারিফিকেশন চাইছে, ওটা দেওয়ার সাথে সাথে কয়েকদিন পরে জুনের 25, এ দেখেন এক্স্যাক্টলি যে নাম, আমার প্রোটোকলের যে নাম ছিল সেটা আপনার এখানে করা হয়েছে, সেখানে আপনার অ্যাপ্রুভ করা হয়েছে। এবং অ্যাপ্রুভ করার পর তারা একটা নাম্বার দিয়ে দিছে, আপনার অনেক কনফারেন্স বা অনেক জার্নালে আপনার কিন্তু এই লেটারটা চায়। যেমন গত মাসে আমি খুবই একটা টপ জার্নাল, যে আপনার কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ার, সেখানে তারা এই পুরো ডকুমেন্টটাই চাইছে, যে এই পুরো আইআরবি ডকুমেন্টটা সাবমিট করতে হবে। আবার অনেক জায়গায় ডকুমেন্টটা চায় না, তারা আইআরবির জাস্ট নাম্বারটা চায়। এই ব্র্যাকিউ আইআরবি 2023 সালের আইআরবি 2, এটা প্রবাবলি আইআরবি 2 ক্যাটাগরি। আইআরবি, ওই যে প্রত্যেকটা আইআরবির আন্ডারে বোর্ড আছে না, যেমন এই যে আসিফা আপা, উনি হচ্ছে বোর্ড, আমাদের বোর্ড নাম্বার 2 এর চেয়ার। আর এই যে যার কথা বলছিলাম মাহবুব ভাই, এটা আমাদের ডিন মাহবুব ভাই না, আরেক মাহবুব ভাই, উনি হচ্ছে ভুলে গেলাম, মানে বায়োলজিক্যাল সায়েন্সের একটা ফ্যাকাল্টি, কোন একটা এরিয়ার। উনি হচ্ছে পুরো আইআরবি চেয়ার। আর আমাদের ক্যাটাগরিটা যে সাব ক্যাটাগরি, তার চেয়ার হচ্ছে প্রফেসর আসিফা। তাদের সিগনেচার সহ আমার এই পুরো জিনিসটা অ্যাপ্রুভ হয়েছে। এবং এই ডকুমেন্টটা আমার সবসময় সাথে রাখতে হবে। এখানে একটা জিনিস আপনার কনফিউজড হয়েন না, এই যে এই কথাটা আমি বলতেছিলাম যে আপনার ব্র্যাকের ক্যাটাগরি আর গত উইকে আমি যে থিওরি পড়াইছি ওই ক্যাটাগরি কিন্তু আলাদা। ঠিক আছে, ব্র্যাক যেমন এক্সামটাকে এক্সপেডাইটেড বলে, ঠিক আছে, ব্র্যাক এক্সাম ক্যাটাগরি মানে লোয়েস্ট ক্যাটাগরি। আমরা যে আগের দিন যে ক্যাটাগরিটা দেখলাম, সেখানে যে আমাদের যে লোয়েস্ট ক্যাটাগরি সেটা ছিল এক্সেম্ট। মনে আছে আপনাদের আমাদের যে লোয়েস্ট ক্যাটাগরি সেটা ছিল এক্সেম্ট। ব্র্যাক আসলে এক্সেমটাকে বাংলাদেশের কনটেক্সটে এক্সপেডাইটেড বলছে। সো আমাকে যেটা এক্সপেডাইটেড বলছে সেটা আসলে এক্সেম্ট। ওকে, সো কুইজের প্রশ্নের জন্য আপনারা কিন্তু এগুলা চিন্তা করেন না, কুইজের প্রশ্নের জন্য এই ডকুমেন্টটাই পড়বেন। এই ডকুমেন্টটা হচ্ছে মানে কুইজের জন্য, ঠিক আছে, কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনারা যে কোনো বিদেশে যখন রিসার্চ করবেন তখন এই ডকুমেন্টটা যে আমরা ফলো করছি, এটা কিন্তু এই যে লেকচার নোট অন আইআরবি, এই রেফারেন্সটা আমরা ফলো করব। আর ব্র্যাকেটটা হচ্ছে বাংলাদেশ স্পেসিফিক হয়তো কিছু জিনিস আলাদা। সো এর সাথে সাথে আমরা আমাদের আইআরবি এর ডিসকাশন আমরা
শেষ করতেছি। আমি অ্যাসাইনমেন্টটা সুন পোস্ট করে দিব এবং অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা আমি ঈদের পরে দিব। আপনাদের যেহেতু কোনো মিড টার্ম নাই, সেহেতু যে টাইমে মিড টার্ম হয় ওরকম কোনো একটা ডেডলাইন দিব যে আপনার মিড টার্মের উইকটা আপনারা যাতে এই অ্যাসাইনমেন্টটা করতে পারেন। বাট আপনাদের কাজ আগায় রাখার জন্য, এবং এই অ্যাসাইনমেন্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, সো প্রত্যেককে একটা নিজের মতো করে একটা আইডিয়া চিন্তা করতে হবে, যে আইডিয়ার উপর ভিত্তি করে আপনি এই আইআরবি ডকুমেন্টগুলো লিখবেন। তাই না? আপনার একটা আইডিয়া থাকতে হবে। সো সেই আইডিয়াটা, যেটা বললাম, যে সেই আইডিয়াটা ইউজেবিলিটি নিয়ে হইতে হবে এবং সেই আইডিয়াতে একটা সিকিউরিটি কম্পোনেন্টও থাকতে হবে, দুইটাই থাকতে হবে, যেহেতু কোর্সটার নামই ইউজেবিলিটি, ইউজেবল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সো আর কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে আইআরবি নিয়ে, তাহলে আমরা মনে হয় নেক্সট স্টেপে আগাইতে পারি। স্যার, অ্যাসাইনমেন্টের যে টপিকটা ওইটা কি মানে নতুন কোনো রিসার্চ করতেছি ওইভাবে নট টপিক নট খুঁজে? নট নেসেসারি, আসলে নট নেসেসারি। কারণ হচ্ছে আহ, এই অ্যাসাইনমেন্টটা করার জন্য আপনার লিটারেচার রিভিউ করে আমি খুব বেশি সময় নষ্ট করতে চাই না, কারণ এই অ্যাসাইনমেন্টটা তো আসলে শেখার যে আইআরবি ফর্মে কি কি লাগে, কি কি ইনফরমেশন লাগে, তাই না? জি। সো এটার জন্য আপনার নট নেসেসারি নভেল আইডিয়া হইতে হবে। নভেল আইডিয়া হইতে হবে আপনাদের ওই ইয়েটা কি বলে, ওই যে টার্ম পেপার। জি স্যার। এটা আচ্ছা। হচ্ছে যে কোনো আইডিয়া যেটা হচ্ছে আপনার ইউজেবিলিটি। এটা আপনার মেইন ট্রেনিংটা হচ্ছে আপনি কিভাবে আইআরবি অ্যাপ্রুভাল নিবেন, তাই না? আমি ধরে নিচ্ছি আপনার একটা অলরেডি আইডিয়া আছে, আপনি কি কি ফর্ম লাগবে, ব্র্যাকের আইআরবি প্রসিডিউর গুলা কি, এটার সাথে ফ্যামিলিয়ার করাটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের গোল। সো ওইখানে আমার আইডিয়ার নভেলটি নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই আর কি, যে কোনো একটা আইডিয়া হইলেই হবে আর কি। ওকে স্যার। এই কারণে আমি ওয়েটটাও খুব একটা বেশি রাখি না, 10 মার্ক আর কি। So, আচ্ছা, আর কারো যদি প্রশ্ন না থাকে, প্রশ্ন আমরা আরেকটু আগাই। আমাদের যেহেতু বেশ কয়েকটা লেকচার আসলে মিস হয়েছে ছুটির জন্য, তো আমাদের একটু আগাইতে হবে। সো নেক্সট যে লেকচারটা, সেটা হচ্ছে হোয়াট ইজ নেক্সট, তাই না? যে আমার সো আপনাদের কি মনে আছে যে আমি আহ, প্রথম দিন এই ইউজেবল প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কি সেটা বোঝানোর জন্য একটা ভিন ডায়াগ্রাম ইউজ করছিলাম, যে দুইটা সার্কেলের ইন্টারসেকশন, তাই না? একটা সার্কেল হচ্ছে সাইবার সিকিউরিটি আর একটা সার্কেল হচ্ছে এইচসিআই, তাই না? এই দুইটার ইন্টারসেকশনে আমাদের এই কোর্সটা, যেটার নাম হচ্ছে ইউজেবল প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। সো আমরা আগামী 2টা সপ্তাহ এই এইচসিআই এর ডিজাইন মেথোডোলজি নিয়ে আলাপ করব। যে শুরুতে তো আপনি, মানে এটা পুরো জিনিসটা ফ্লোটা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি নিয়ে আপনি রিসার্চ করতে চান, প্রথমে তো আপনার আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া জেনারেট করে আপনি লিটারেচার রিভিউ করলেন। লিটারেচার রিভিউ করে আপনি দেখলেন যে হ্যাঁ, এই আইডিয়াটা নিয়ে কাজ করা যায়, কারণ এই কাজ নিয়ে আগে কেউ কাজ করে নাই। এরপরে যেহেতু এটা ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি রিসার্চ, আপনার আইআরবি অ্যাপ্রুভাল নিতে হবে। সো আইআরবি অ্যাপ্রুভাল নেয়ার যে প্রসিডিউর, সেটা আমরা গত 2 সপ্তাহ আলাপ করলাম আজকের ক্লাস সহ। সো আপনি আইআরবি অ্যাপ্রুভাল নিলেন, অ্যাপ্রুভাল চলে আসলো। অ্যাপ্রুভাল আসার পর এখন তো আপনার ডাটা কালেক্ট করতে হবে, আর ডাটা কালেক্ট করার জন্য আপনার স্টাডিটা ডিজাইন করতে হবে। সো আপনারা সবাই মোটামুটি কোনো না কোনো পেপার লিখছেন। সো পেপারের প্রথম পার্টটা থাকে ইন্ট্রোডাকশন, সেকেন্ড সেকশনটা থাকে লিটারেচার রিভিউ, থার্ড সেকশনটা আমরা স্টাডি ডিজাইন বা মেথডস বলি, তাই না? আপনারা যদি মানে এআই এমএল এ কাজ করেন, অনেকে হয়তো এটাকে মেথোডোলজি বলেন,
অন্য এরিয়াতে থাকলে সেটাকে স্টাডি ডিজাইন বলেন, বা কেউ যদি কোনো প্রোটোটাইপ বানায় থাকেন কম্পিউটার ভিশন বা কোনো কিছুতে, তাহলে ওই পার্টটা হয় প্রোটোটাইপের বর্ণনা থাকে। সো আমাদের এখন নেক্সট 2 উইকে আমরা যেটা শিখবো এটা হচ্ছে একটা পেপারের চ্যাপ্টার 3টা বা সেকশন 3টা, আমাদের স্টাডি ডিজাইনটা কি হবে, আমি যে ডেটা কালেক্ট করব সেই ডেটা কালেক্টটা করার সময় আমার কি কি জিনিস জানা লাগবে। এবং এইখানে আগামী 2 উইক আমাদের আলাপটা পুরাই হবে HCI এর আলাপ, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের আলাপ। বাট আমি পুরো জিনিসটাকে মোর সিকিউরিটি প্রাইভেসির সাথে রিলেট করার চেষ্টা করব। ওকে, তো এই কথাটাই আমি আগে বলছিলাম যে HCI stands for Human Computer Interaction, and usable security can be considered as a discipline which lies in the intersection of information security and human computer interaction. So that is why HCI এর ডিজাইন মেথড গুলা আমাদের এই কোর্সের জন্য অ্যাপ্লিকেবল। এখন HCI এর আমি ডিজাইন মেথড যখন বলি, আপনি যখন একটা কোনো স্টাডি ডিজাইন করবেন, সবচেয়ে প্রথম যে ডিসিশনটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আমার স্টাডিটা কি কোয়ালিটেটিভ স্টাডি নাকি আমার স্টাডিটা কোয়ান্টিটেটিভ স্টাডি। ওকে, দ্যাট ইজ দ্য ভেরি ফার্স্ট ডিসিশন, যে আমার স্টাডিটা কোয়ালিটেটিভ হবে নাকি আমার স্টাডিটা কোয়ান্টিটেটিভ হবে। কোয়ালিটেটিভ স্টাডি রিলাইজ অন ওয়ার্ডস, আর কোয়ান্টিটেটিভ স্টাডি রিলাইজ অন নাম্বার। ওকে, আপনি এখানে ছবিতে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটেটিভ স্টাডি মানে আমি মানুষের সাথে কথা বলতেছি। স্যার আপনি কি চাই- কোনো ডকুমেন্ট শেয়ার করছেন? এটা মনে হয় দেখা যাচ্ছে না। আমি তো পুরো স্ক্রিনই আসলে শেয়ার করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? না স্যার, এখানে গুগল ক্লাসরুম দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে মনে হয় উইন্ডো শেয়ার মেবি। না, আমি আসলে স্ক্রিন শেয়ারই দিছি, কিন্তু আসলে স্ক্রিন শেয়ারটা আসছে, আমি স্পেসিফিক্যালি স্টপ দিয়ে এটা শেয়ার দিই। এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, প্রথম স্লাইডটা ছিল যেটা আমি বললাম যে আমরা HCI এর জিনিসপত্র এখানে নিয়ে আসব, এবং এই ধরনের ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে আমাদের ডিসাইড করতে হবে আমরা কোয়ালিটেটিভ স্টাডি করব না কোয়ান্টিটেটিভ স্টাডি করব। কোয়ালিটেটিভ স্টাডি রিলাইজ অন ওয়ার্ড, কোয়ান্টিটেটিভ স্টাডি রিলাইজ অন নাম্বারস। তো খুবই খুবই ইম্পর্টেন্ট আলাপ যে আমরা কখন কোয়ালিটেটিভ করব কখন কোয়ান্টিটেটিভ করব। বাট সেই আলাপে আসার আগে আমি একটু কোয়ালিটেটিভের ডিফারেন্ট জিনিসগুলো আমি একটু দেখাই। কোয়ালিটেটিভ স্টাডি হইতে পারে আপনি পার্টিসিপেন্ট অবজারভেশন করছেন। ওকে, এই পার্টিসিপেন্ট অবজারভেশন যদি আমি লং টার্ম করি তাহলে সেটার কিন্তু একটা নাম আছে, সেটাকে বলি আমরা এথনোগ্রাফিক স্টাডি। পার্টিসিপেন্ট অবজারভেশন হচ্ছে এথনোগ্রাফিক স্টাডি, যেটা হচ্ছে অবজারভেশনাল ফিল্ড ওয়ার্ক ডান ইন দ্য অ্যাকচুয়াল কনটেক্সট বিইং স্টাডিড। ওকে, তার মানে হচ্ছে এখানে আপনি পার্টিসিপেন্টকে কোনো প্রশ্ন করার আগে আপনি তাদের বসে বসে দেখতেছেন তারা আসলে কি করতেছে, তার মানে আপনি পার্টিসিপেন্টদের রিয়েল ওয়ার্ক এনভায়রনমেন্টে আপনি সরাসরি চলে যাচ্ছেন। ঠিক আছে, সো আমি যদি একটা পেপারের উদাহরণ দেই, এই পেপারটা আপনাদের সামনে পড়তে হবে। এই পেপারটা আমাদের মানে ম্যান্ডেটরি রিডিং থাকবে সামনে। সো আমি একটু স্ক্রিনটা শেয়ারটা অফ করি। সো এই পেপারটা ছিল যে, আপনারা কি পেপারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। Privacy vulnerabilities in public digital service centers in Dhaka,
বাংলাদেশ। এখানে আমরা বেসিক্যালি যদি দেখেন যে আমরা দেখছিলাম যে বাংলাদেশের নীলক্ষেতে যে কম্পিউটারের যে সার্ভিস শপ আছে বা বিকাশের যে আপনার এজেন্ট আছে যারা ফটোকপি ফ্যাক্স মেশিন যে দোকানগুলোতে আছে, সেই দোকানগুলোতে কি ধরনের প্রাইভেসি ভায়োলেশন, সেই দোকানগুলোতে কি ধরনের প্রাইভেসি ভায়োলেশন হয়। এবং এই স্টাডিটা কিন্তু পুরোপুরি ছিল আপনার এই থেকে, এখন আবার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, কোয়ালিটেটিভ স্টাডি স্লাইডটা দেখতে পাচ্ছেন? না স্যার, ক্লাসরুম দেখা যায়। আচ্ছা, এই যে এখানে হয়েছে, তাহলে আমি আবার চেঞ্জ করি। পেপারটা কি দেখতে পাচ্ছিলেন? জি স্যার, পেপার দেখা যাচ্ছিল। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা, আমি ইয়ে করি। এই আপনার এটাতে কিন্তু পুরো স্টাডিটাই আমরা পার্টিসিপেন্টদের অবজার্ভ করছি। এখানে আমাদের এখন কি দেখতে পাচ্ছেন কোয়ালিটেটিভ স্টাডি স্লাইড? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কিন্তু আমরা পুরাটাই আমাদের পার্টিসিপেন্ট ছিল কারা? আমাদের পার্টিসিপেন্ট ছিল যে এজেন্টরা, মানে নীলক্ষেতের দোকানে সোজা কথা যাদের আমরা মামা ডাকি। এটা কিন্তু আপনাদের ব্র্যাক থেকে বের হলো, পিছনের গেট দিয়ে বের হলো আপনার কিছু ওই যে ফোন, ফটোকপি, ফ্যাক্সের দোকান আছে, তাই না? ওই মামাদের আমরা ডিরেক্টলি অবজার্ভ করছি। এবং অবজার্ভটা আমরা কোনো আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে করি নাই, ন্যাচারাল এনভায়রনমেন্টে। পেপারটা পড়লে বুঝতে পারবেন যে পেপারের যে ফার্স্ট অথর ছিল এন্ড সেকেন্ড অথর, তারা কিন্তু দিনের পর দিন এই মামাদের কাজকর্ম দেখছে। এটাকে আমি বলছি পার্টিসিপেন্ট অবজারভেশন। এখানে যদি দেখতে গিয়ে তারা যদি কোনো প্রশ্ন থাকে তাদের, যে মামা আপনি এই কাজটা এইভাবে কেন করছেন, ওটাকে আমরা বলি কন্টেক্সচুয়াল ইনকোয়ারি। বাট এখানে কিন্তু এটা কিন্তু সার্ভে এবং ইন্টারভিউ থেকে আলাদা, তাই না? আমি কিন্তু তাদেরকে কোনো মানে প্রশ্ন করছি না ওইভাবে, আমি জাস্ট তাদের কাজকর্ম দেখে বোঝার চেষ্টা করছি। সো ওই পেপারটা ছিল পার্টিসিপেন্ট অবজারভেশন। এরপরে ইন্টারভিউ আর সার্ভে তো সবাই জানেন, তাই না? ইন্টারভিউ আর সার্ভের পার্থক্য হচ্ছে, সার্ভেটা আমি ব্রডলি ডিস্ট্রিবিউট করে দিই, আমি একটা কোয়েশ্চেনের ডিজাইন করে আমি অনলাইনে ছেড়ে দিই প্রশ্নটা, মানুষ সেটার উত্তর দেয়, সেটা হচ্ছে সার্ভে। আর ইন্টারভিউ হচ্ছে কোনো ব্যাপারে যদি আমার ইনডেপথ জানা লাগে, আমি একজন মানুষের ওয়ান অন ওয়ান তার সাথে বসে আমি তার ইন্টারভিউ নিই। ফোকাস গ্রুপটা এখানে হয়তো আপনারা অনেকে জানেন না, আমি ফোকাস গ্রুপটা আলাপ করব। সো টোটালি তাহলে আমাদের 4 টাইপের কোয়ালিটেটিভ স্টাডি আসতেছে, তাই না? একটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন, যেটার অন্য নাম হচ্ছে এথনোগ্রাফি। ঠিক আছে, এথনোগ্রাফিক স্টাডি বা এথনোগ্রাফি। আমি অনেক কিছু ইচ্ছা করে স্লাইডে লিখি না, যাতে হচ্ছে যারা লেকচারটা শুনেন তারা যাতে এটার উত্তর দিতে পারে। সো আপনি একটু লিখে নেন যে পার্টিসিপেন্ট অবজারভেশনকে আমরা বলছি এথনোগ্রাফিক স্টাডি। সো আমরা ইদার এথনোগ্রাফিক স্টাডি করি, অথবা ইন্টারভিউ করি, অথবা সার্ভে করি, অথবা ফোকাস গ্রুপ করি। সো ফোকাস গ্রুপ কি সেটা আমি একটু বলছি একটু পরে। হিস্টোরিক্যাল আর্কাইভ আমরা সাইবার সিকিউরিটি রিসার্চে সাধারণত ইউজ করি না, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিস্টোরিক্যাল আর্কাইভ। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ আ ফোকাস গ্রুপ ডিসকাশন। আমি একটু স্কিপ করে যাচ্ছি আগের স্লাইডগুলো, আবার আমি ওই স্লাইডে চলে যাব আবার। সো ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে, আপনি ইন্টারভিউ যখন নিচ্ছেন তখন আপনি কিন্তু ওয়ান অন ওয়ান করতেছেন, তাই না? একজন আরেকজনের এগেনস্টে বসে আছেন, ইন্টারভিউয়ার আপনি একা, যার ইন্টারভিউ নিচ্ছেন সেও একা। কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে আপনি একটা গ্রুপের সাথে ডিসকাস করবেন। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আমরা একটা স্টাডি করছি যেখানে আমরা বাংলাদেশে যারা এআই প্র্যাকটিশনার আছে, এআই নিয়ে যারা কাজ করে, এআই এমএল নিয়ে, তাদের সাস্টেইনেবিলিটি নিয়ে তাদের মন্তব্য কি, হ্যাঁ, বা তারা যে ডেটা কালেক্ট করে সেই ডেটা কালেকশনের এথিক্স নিয়ে তাদের মন্তব্য কি। এটা কিন্তু আপনি দুইভাবেই করতে পারেন। একটা কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিতে পারেন, কিন্তু আপনি যদি চান যে না, একজন মানুষ সবসময় একা সব প্রশ্নের উত্তর ওইভাবে দিতে কমফোর্টেবল নাও হইতে পারে, আবার এমনও হইতে পারে যে অন্য মানুষ কথা বললে সেও তার নিজের অপিনিয়ন দিতে আরো এনকারেজড হবে, বা অন্য মানুষের কোনো একটা কথা থেকে তার নিজের একটা পয়েন্ট মনে আসবে। সো এই জাতীয় স্টাডির ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ না নিয়ে আমরা একটা গ্রুপকে একসাথে করি, সেটাকে আমরা বলছি ফোকাস গ্রুপ। সো এই ফোকাস গ্রুপ যদি আপনি কখনো করে থাকেন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সবাই একটু মনে রাখেন। আপনার কাজ একজন রিসার্চার হিসাবে এই ফোকাস গ্রুপ ডিসকাশনের পয়েন্টগুলো নোট করা, এবং কনভারসেশন যাতে খুব বেশি অফ টপিক না হয়ে যায় সেটা নিশ্চিত করা, মানে কনভারসেশনকে অন টপিক রাখা।
কিন্তু আপনি কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশনে নিজের কোনো অপিনিয়ন পার্টিসিপেন্টদের উপর বায়াস করতে পারবেন। তার আমরা বলি এটাকে, যে ইন্টারভিউয়ার থাকে সে একজন ফ্যাসিলিটেটর। আপনার একমাত্র ইয়ে হচ্ছে আপনি আপনার প্রশ্ন করবেন, সবাই সবার মতো করে উত্তর দিবে, এবং কনভারসেশন যাতে খুব বেশি অফ টপিক না হয়ে যায় সেটা আপনি জাস্ট এনশিওর করবেন। কিন্তু আপনার কোনো মতামত কিন্তু আপনি এখানে পার্টিসিপেন্টদের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন। ওকে, সো ফোকাস গ্রুপ আর ইন্টারভিউয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, যে আপনার ইন্টারভিউ ওয়ান অন ওয়ান হবে, আবার ফোকাস গ্রুপ হবে আপনার একটা গ্রুপ যেখানে আপনি একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবেন। সো আপনার স্টাডিতে যদি এরকম মনে হয়, যেমন ধরেন আপনি একটা স্টাডি করতে চান, প্রাইভেসি, যেহেতু আমরা প্রাইভেসির কথা বলতেছি, আপনি একটা স্টাডি করতে চান যে আইওটি ডিভাইসের যারা ইউজ করে বাংলাদেশে, আইওটি ডিভাইস যারা ইউজ করে তাদের আইওটি ডিভাইসের প্রাইভেসি নিয়ে তাদের মতামত কি? হ্যাঁ, এখন এটা হচ্ছে যদি বিচ্ছিন্নভাবে একজনকে ইন্টারভিউ নেন, অনেক সময় ডেটা ঠিক মতো নাও আসতে পারে, কারণ আইওটি খুবই নিশ একটা এরিয়া, তাই না? এতে যদি আপনি 7-8 জন আইওটি ডিভাইস যারা বাংলাদেশে ইউজ করে, আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, তাদেরকে যদি একসাথে বসান না, তাহলে আপনি রেসপন্সগুলো আরো বেটার পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম জিনিসটা আমরা ফোকাস গ্রুপ দিয়ে আসলে শুরু করতে পারি, যে আমরা ফোকাস গ্রুপ ডিসকাশন দিয়ে অ্যাজ অপোজ টু অ্যান ইন্টারভিউ। এবং আপনি একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই স্ট্রাকচার্ড আর সেমি স্ট্রাকচার্ড এই কথাটা কিন্তু কমন, তাই না? So আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্ট্রাকচার্ড আর সেমি স্ট্রাকচার্ড, আনস্ট্রাকচার্ড, এটার পার্থক্যটা কি। এই দুইটা স্লাইডই আমাদের আজকের লাস্ট স্লাইড হবে। আমরা কোয়ালিটেটিভ শেষ করে আমরা আজকে লেকচার এখানে ফিনিশ করে দিব। বাট এই লাস্টের 2-3টা স্লাইড খুবই ইম্পর্টেন্ট। সো এভরিওয়ান প্লিজ পে অ্যাটেনশন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্লাইড, এটার টপিক হচ্ছে ওপেন এন্ডেড ভার্সেস ক্লোজড জি এন্ডেড স্যার। কোয়েশ্চেন্স। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন আর ক্লোজড এন্ডেড কোয়েশ্চেনের পার্থক্য হচ্ছে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন মানে হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফ লেখার বা বর্ণনা করার সুযোগ আছে, আর ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন মানে আপনার যে আমি অপশনগুলো দিয়ে দিছি সেই অপশনগুলাই আপনার নিতে হবে। সোজা কথা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন হচ্ছে আপনার ডেসক্রিপটিভ এক্সাম, আর ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন হচ্ছে আপনার মাল্টিপল চয়েস এক্সাম। আপনাদের আমি জানি না, আপনাদের ইন্টারমিডিয়েট বা এইচএসসি তে কি এখনো মানে বাংলা ইংলিশ ওই যে আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কি আছে, নাকি একটাই হয়ে গেছে? আপনারা যারা এইচএসসি দিছেন, আপনাদের কি বাংলার ইংলিশে শুধু অবজেক্টিভ পরীক্ষা, আবার শুধু সাবজেক্টিভ ডেসক্রিপটিভ পরীক্ষা, এরকম এই কি আলাদা আছে হবে? আছে এখনো? আছে এখনো। আচ্ছা আচ্ছা, তো সোজা সহজ ভাষায় হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো খুবই ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন। কারণ হচ্ছে একই জিনিস, আপনি কিন্তু যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে মানুষের স্টাডি হ্যাবিটের ব্যাপারে জানতে চাচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু আপনি দুইভাবে জানতে পারেন। তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন, টেল মি অ্যাবাউট ইউর স্টাডি হ্যাবিটস, অথবা আপনি যদি আরো ক্যাটেগরিক্যালি জানতে চান, তাদেরকে 3টা অপশন দিয়ে দিতে পারেন, যে হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড স্টাডিং, 1 থেকে 8 ঘন্টা, 9 থেকে 18 ঘন্টা, নাকি গ্রেটার দেন 18 ঘন্টা, মেবি এটা পার উইক। ঠিক আছে, সো ওপেন এন্ডেড প্রশ্ন আপনি তখন করবেন যখন আপনি পার্টিসিপেন্টের কাছ থেকে অনেক কিছু জানতে চাবেন, আর ক্লোজড এন্ডেড কোশ্চেন আপনি তখন চাবেন যখন আপনি একটা একদম স্পেসিফিক অ্যান্সার চাবেন। ঠিক আছে, সো ইজ ইট ক্লিয়ার দ্য ডিফারেন্স বিটুইন ওপেন এন্ডেড ভার্সেস ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন? এনি কনফিউশন? আচ্ছা, এখন আপনার ইন্টারভিউতে যদি শুধুমাত্র ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন থাকে, তাহলে সেই ইন্টারভিউটাকে আমরা বলছি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার মেথড সেকশনটা লিখবেন, তখন আপনার বলতে হবে যে আপনার ইন্টারভিউটা স্ট্রাকচার ছিল, নাকি আনস্ট্রাকচার ছিল, নাকি সেমাই স্ট্রাকচার ছিল। তো স্ট্রাকচার ইন্টারভিউ এর সব প্রশ্ন হচ্ছে ক্লোজড এন্ডেড, তার মানে ওইখানে কোনো প্রশ্নতেই পার্টিসিপেন্টের ওপেন এন্ডেড কোনো ডেসক্রিপশন দেওয়ার সুযোগ নাই। প্রত্যেকটা প্রশ্ন অপশনগুলো ফিক্স করা, পার্টিসিপেন্ট ইদার অপশন এ, অপশন বি, আর অপশন সি সিলেক্ট করবে। এই যে এখানে যেমন দেখেন, এখানে কিন্তু অপশন এ বি সি এর আগে নতুন কিছু বলার সুযোগ পার্টিসিপেন্টের নাই। সো এই জিনিসটাকেই আমরা বলছি
যে স্ট্রাকচার ইন্টারভিউতে সব প্রশ্ন হবে ক্লোজড এন্ডেড। আমাদের সাইবার সিকিউরিটির বেশিরভাগ স্টাডি আসলে সেমাই স্ট্রাকচার্ড হয়, মানে আমাদের ওপেন এন্ডেড প্রশ্নও থাকে, আবার ক্লোজড এন্ডেড প্রশ্নও থাকে। ওকে, কিছু জিনিসের জন্য আমাদের ওপেন এন্ডেড লাগে, কিছু জিনিসের জন্য আমাদের ক্লোজড এন্ডেড লাগে। সো এরকম যদি হয় সেটাকে আমরা বলি সেমাই স্ট্রাকচার, কন্টেইনস বোথ ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন্স। তাহলে আনস্ট্রাকচার্ড কারা? আনস্ট্রাকচারটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন যেখানে বেশি থাকে। ওকে, আমি এখানে দুইটা কথা বলছি, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স এক্সক্লুসিভলি অর ইন মেজরিটি। এটা বলার কারণ হচ্ছে এরকম ইন্টারভিউ খুবই কম পাওয়া যাবে যেখানে 100% কোয়েশ্চেনই ওপেন এন্ডেড, দুই একটা প্রশ্ন ক্লোজড এন্ডেড থাকেই। তো এই কারণে ইন মেজরিটি অর এক্সক্লুসিভলি মানে ওখানে সবই প্রশ্ন ওপেন এন্ডেড, বাট ইউজুয়ালি এরকম সার্ভে সাধারণত কম থাকে। মেজরিটি প্রশ্ন যদি আপনার ওপেন এন্ডেড হয় সেটাকে আনস্ট্রাকচার বলা হচ্ছে। তো কেন এটা আমরা বলছি ওপেন এন্ডেড প্রশ্ন বেশি থাকলে আনস্ট্রাকচার্ড আর ক্লোজড এন্ডেড প্রশ্ন বেশি থাকলে স্ট্রাকচার্ড, এটার কারণটা কি? স্যার, আম, আমার যখন রিসার্চটা নিয়ে আইডিয়া আছে তখন আমি ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন করতে রাইট, রাইট। আপনার যদি আইডিয়া বেশি থাকে আপনি কিন্তু সব প্রশ্নই স্ট্রাকচার দিয়ে দিতে পারবেন, তখন ইন্টারভিউটা কোনো একদিকে ডিভিয়েট হওয়ার চান্স কম, তাই না? কারণ খুবই স্ট্রাকচার। আর আপনার যদি আইডিয়া কম থাকে, আপনার সব প্রশ্নই ওপেন এন্ডেড, তখন তো পার্টিসিপেন্ট তার নিজের মতো করে সবকিছু ব্যাখ্যা করবে। তো পার্টিসিপেন্ট যখন নিজের মতো করে সবকিছু ব্যাখ্যা করবে ওইটাকে আমরা বলছি আসলে আনস্ট্রাকচার। অলরাইট, সো প্র্যাকটিক্যালি আমাদের বেশিরভাগ স্টাডি হয় সেমাই স্ট্রাকচার, মানে আমাদের ওপেন এন্ডেড প্রশ্ন আর ক্লোজ এন্ডেড প্রশ্ন অলমোস্ট 50-50 থাকে। কোনো দিকে একটা বেশি হয়ে গেলে ওটা স্ট্রাকচার, ক্লোজ এন্ডেড বেশি হয়ে গেলে স্ট্রাকচার, আর ওপেন এন্ডেড বেশি হয়ে গেলে ওটাকে আমরা বলি আনস্ট্রাকচার। অলরাইট, সো এই জিনিসটাই জাস্ট আমাদের জানাটা জরুরি। সো ফাইনাল যে আমাদের স্লাইডটা, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, যে কোয়ালিটেটিভ রিসার্চ ইজ বেসিক্যালি এক্সপ্লোরেটরি প্রাইমারি রিসার্চ। ওকে, আমি যখন কোনো একটা কাজ শুরু করব আমি আসলে জানিই না যে আমি কি জানি না। আমি যেটা বললাম যে আপনি বাংলাদেশি ইউজারদের আইওটি ডিভাইসের প্রাইভেসি সেটিং নিয়ে তাদের আইডিয়া কি এটা জানতে, আপনি শুরুতে আসলে এই নিয়ে কোনো বাংলাদেশে এর আগে কোনো স্টাডি হয় নাই, তাই না? তো তার মানে আপনার শুরু করতে হবে কোয়ালিটেটিভ দিয়ে। ইউজুয়ালি আমরা যেটা করি, কোয়ালিটেটিভ স্টাডি আমরা ইউজ করি টু গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ আন্ডারলাইং রিজনস, অপিনিয়ন্স অ্যান্ড মোটিভেশনস। এবং কোয়ালিটেটিভ স্টাডি যখন শেষ হয় তখন আমরা কিছু আইডিয়া পাই, বা তার চেয়েও যেটা ইম্পর্টেন্ট আমরা হাইপোথিসিস পাই। এই হাইপোথিসিসটা দিয়ে আমাদের নেক্সট ক্লাসের আলাপ শুরু হবে। আর আমরা যখন কোনো একটা হাইপোথিসিস পাবো, ওই হাইপোথিসিসটা কিন্তু আমার কোয়ালিটেটিভ ওয়েতে কনফার্ম করার কোনো উপায় নাই। হাইপোথিসিস আমাদের প্রুফ করতে হবে কোয়ান্টিটেটিভ ওয়েতে। আপনাদের মনে আছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভের পার্থক্যটা কি বলছিলাম? যে কোয়ালিটেটিভ ইজ অল অ্যাবাউট ওয়ার্ডস, তাই না? আর কোয়ান্টিটেটিভ ইজ অল অ্যাবাউট নাম্বার। আমি একটা সিম্পল উদাহরণ দেই। আপনি যদি বাংলাদেশের ওই যে আমি একটু আগে যে উদাহরণটা দিছিলাম, যে আইওটি ডিভাইসের প্রাইভেসি নিয়ে আপনি কাজ করতে চান। আইওটি ডিভাইস বলতে কি, যে ধরেন আপনার কারো বাসায় যদি একটা থার্মোস্ট্যাট থাকে, যে থার্মোস্ট্যাট দিয়ে আপনি টেম্পারেচার কন্ট্রোল, কারো বাসায় যদি বাসায় বাংলাদেশে এগুলো সাধারণত কম থাকে, যে কারো বাসায় যদি সেন্ট্রালি কুলিং হিটিং করা যায়, মানে ধরেন আপনার সেন্ট্রালি টেম্পারেচার কন্ট্রোল করা যায়, মানে রুমে রুমে আলাদা এসি না, আপনার পুরা পুরা বাসাতেই একটা সেন্ট্রাল এসি, যেটা অফিসে বেশি থাকে, তাই না? যেমন ব্র্যাকে আমি প্রিটি শিওর যে এই থার্মোস্ট্যাট আছে যেটা দিয়ে ব্র্যাকের টেম্পারেচার কন্ট্রোল করা যায়। তো আপনি যদি আইওটি ডিভাইসের সিকিউরিটি নিয়ে, যাদের বাসায় আইওটি ডিভাইস আছে তাদের প্রাইভেসি এন্ড সিকিউরিটি নিয়ে আইডিয়া কি, এটার প্রথম স্টাডিটা কিন্তু ইট হ্যাজ টু বি আ কোয়ালিটেটিভ স্টাডি, কারণ আপনি জানেনই না যে কি। তারপর ইনিশিয়ালি 20-25 জনের সাথে ইন্টারভিউ নিয়ে আপনি জানলেন, কিছু আইডিয়া আপনি ডেভেলপ করলেন। এই আইডিয়া থেকে আপনি কিন্তু একটা হাইপোথিসিস বানাইতে পারেন। হাইপোথিসিসের ডেসক্রিপশনটা কি? আমি এটা মানে আগের দিন বলছিলাম যে হাইপোথিসিসের দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে হাইপোথিসিস শুড বি অ্যান এডুকেটেড গেস। কোনো র্যান্ডম ক্লেমকে আমি হাইপোথিসিস বলতে পারি না। হাইপোথিসিস শুড বি আ
এডুকেটেড ক্লেম মানে আপনি যে ক্লেমটা করতেছেন সেই ক্লেমের পিছনে আপনার ইনিশিয়াল কিছু ডেটা আছে। সো ওই ইনিশিয়াল ডেটাটাকে আমি কোয়ালিটেটিভ স্টাডি থেকে আসতেছে। আপনি 20 জন মানুষের আইওটি ডিভাইস যারা বাসায় ইউজ করে তাদের ইন্টারভিউ করে অথবা ফোকাস গ্রুপ যেটাই আপনি করেন করে আপনি কিছু হাইপোথিসিস ডেভেলপ করতে পারেন। ফর এক্সাম্পল, একটা হাইপোথিসিস হইতে পারে এরকম যে বাংলাদেশের ইউজাররা তারা আইওটি ডিভাইস যেটা ইউজ করে সে আইওটি ডিভাইসের ফ্যাক্টরি পাসওয়ার্ড যে ডিফল্ট দিয়ে দেয়া থাকে সেই পাসওয়ার্ডটা তারা কখনো চেঞ্জ করে না। এটা একটা হাইপোথিসিস। এটা নিয়ে কিন্তু কাজ হয়েছে এবং বহু বছর আগে একটা বিশাল অ্যাটাক হয়েছিল, যে অ্যাটাকটা একটা পার্টিকুলার ডিভাইস আইওটি ডিভাইস এক্সপ্লয়েট করে অ্যাটাক করা হয়েছিল। এবং অ্যাটাকাররা ওই জিনিসটা কাজে লাগাইছে যে ফ্যাক্টরি যে পাসওয়ার্ড দেয়া হয় ওই পাসওয়ার্ডটা ইউজার যখন তাদের বাসায় ইনস্টল করে ওই পাসওয়ার্ডটা রেখে দেয়, সেই পাসওয়ার্ডটা তারা চেঞ্জ করে না। সো এই যে এই নলেজটা আপনি কিন্তু পাইতেন না যদি না আপনি কোয়ালিটেটিভ স্টাডি দিয়ে কাজটা শুরু করতেন না। কোয়ালিটেটিভ স্টাডি দিয়ে পার্টিসিপেন্টদের সাথে আলাপ করতে করতে আপনি কিন্তু বুঝতে পারছেন যে তারা কেউ এই ফ্যাক্টরি সেটিং এর যে পাসওয়ার্ড সেটা চেঞ্জ করা নিয়ে তারা মাথা ঘামায় না। কিন্তু 20 জন পার্টিসিপেন্টের সাথে কথা বলে আপনি কিন্তু কনক্লুশনে আসতে পারেন না। আপনি একটা হাইপোথিসিস বানাইতে পারেন যে আইওটি ডিভাইস যারা ইউজ করে তারা ইউজুয়ালি ফ্যাক্টরি সেটিং এর পাসওয়ার্ড চেঞ্জ করে না। এইটাকে আমি বলতেছি আপনার হাইপোথিসিস। কারণ হাইপোথিসিস হওয়ার যে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এটা র্যান্ডম না, এটা একটা এডুকেটেড গেস হইতে পারে। আর আরেকটা যে হাইপোথিসিসের কন্ডিশন, যে হাইপোথিসিসকে সত্য বা ভুল প্রমাণ করার জন্য আমার একটা স্টাডি ডিজাইন করার ওয়ে থাকতে হবে। মানে হাইপোথিসিসের সোজা কথা ফলসিফায়াবিলিটি থাকতে হবে। ফলসিফায়াবিলিটি কথার অর্থ কি, যে হাইপোথিসিসটা ট্রু নাকি ফলস এইটা টেস্ট করার ব্যবস্থা থাকতে হবে। সো এই কারণে অনেক ক্লেমকে আমরা হাইপোথিসিস বলি না, কারণ সেই ক্লেমগুলা ট্রু না ফলস এটা টেস্ট করার কোনো উপায় নাই। এবং এখান থেকেই কিন্তু এই যে সায়েন্স আর রিলিজিয়নের যে বড় হয়ে একটা জায়গায় গিয়ে যে দুইটা আলাদা হয়ে যাচ্ছে, ডিভিয়েট হয়ে যাচ্ছে, এটার সাথে কিন্তু এই হাইপোথিসিসের একটা মিল আছে। যে রিলিজিয়নের যে ক্লেমগুলা সেই ক্লেমগুলা প্রুফ করার জন্য আপনি কিন্তু কোনো হাইপোথিসিস নিয়ে আসতে পারবেন না। কারণ আপনি যদি হাইপোথিসিস নিয়ে আসেন সেই হাইপোথিসিস গুলা টেস্ট করার কিন্তু কোনো উপায় আসলে নাই, তাই না? আপনি যদি রিলিজিয়নের যে ক্লেমগুলা সেই ক্লেমগুলা সাইন্টিফিক্যালি টেস্ট করার কিন্তু আসলে উপায় নাই। এই কারণে অনেক মানুষ একটা মিডল গ্রাউন্ড নেয়। বহু সায়েন্টিস্ট আছে যারা খুবই ধার্মিক, হ্যাঁ, তারা কিন্তু একটা মিডল গ্রাউন্ড নেয় যে সায়েন্স আর ধর্ম দুইটাকে আমি আলাদা রাখবো। আমার সায়েন্স হচ্ছে আমার কাছে, আমার ধর্মীয় বিশ্বাস হচ্ছে আমার কাছে। বাট সায়েন্স আর ইয়েকে আপনি মিলাইতে গেলে অনেক সাইন্টিফিক যে হাইপোথিসিস সেটার সাথে রিলিজিয়াস হাইপোথিসিস অনেক ক্ষেত্রে হয়তো মিলানো ওভাবে পসিবল না। কারণ ওই যে হাইপোথিসিস টেস্ট করার একটা ব্যবস্থা থাকতে হবে। কিন্তু বেশিরভাগ রিলিজিয়াস ক্লেম ওটা আপনার বিশ্বাস, আমি বিশ্বাস করি, তাই না? সেটা আসলে টেস্ট করার কোনো উপায় ইউজুয়ালি রেয়ার। সো এই কারণে আমরা আচ্ছা হ্যাঁ, তার মানে আপনার আজকের লেকচারের কনক্লুশনটা কি, যে বেশিরভাগ স্টাডি আমরা কোয়ালিটেটিভ দিয়ে শুরু করব, তারপর কোয়ালিটেটিভ শেষ হলে আমি কিছু হাইপোথিসিস পাবো, সেই হাইপোথিসিস গুলো আমার টেস্ট করতে হবে আবার কোয়ান্টিটেটিভ দিয়ে। সো আমরা নেক্সট দিন কোয়ান্টিটেটিভের কথা আলাপ করব, যে কোয়ান্টিটেটিভের জন্য আমার কি কি দরকার, এবং আরো কিছু জিনিস আমরা আলাপ করব, যে ডিজাইন আমরা কিভাবে কি করব। এবং ফাইনালি আমাদের যে স্ট্যাটিস্টিক্স, আপনারা যে টাইপের স্টাডিগুলো এই কোর্সে করবেন সেখানে কিছু স্ট্যাটিস্টিক্স আসবে। স্ট্যাটিস্টিক্সে আমাদের হাইপোথিসিস টেস্টিং করতে হবে, এবং হাইপোথিসিস টেস্টিং আমরা যখন করব তখন আমাদের বেসিক্যালি আমাদের কিছু টেস্ট নিয়ে আলাপ করতে হবে। সেই টেস্টগুলার নাম হচ্ছে টি টেস্ট, অ্যানোভা, এই জাতীয় কিছু টেস্ট আমাদের আলাপ করতে হবে। সো এই আলাপগুলা আমরা হোপফুলি আমরা নেক্সট উইকে না পারলেও আমরা আরো 2 উইক আমরা লাগবে। হ্যাঁ, সো 2 উইক লাগা মানে হচ্ছে আমাদের রোজার পর যখন ক্লাস খুলবে আমরা 2 উইক এই আলাপগুলা করব। সো এই আলাপগুলা করা যখন আমাদের শেষ হবে তখন আমাদের যে একমাত্র কুইজ, আপনারা কি গুগল ক্লাসরুম দেখতে পাচ্ছেন নাকি এখন আবার সে আগের জায়গাতেই রয়ে গেছে? স্লাইড শো হচ্ছে। স্লাইড শো আছে, ঠিক আছে, আমি একটু বন্ধ করে আমার আবার গুগল ক্লাসরুমটা দিই। সো এই আলাপটা যখন শেষ হবে তখন আমাদের যে কুইজটা আছে, কুইজ অন স্টাডি ডিজাইন এন্ড ডেটা অ্যানালাইসিস, এখানে একমাত্র যে কুইজ হবে
সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা ওই কুইজটা নিয়ে নিব, ঠিক আছে? আর তার আগে আমি আইআরবির অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিব। আর আর ফাইনালে আমাদের যেই ফাইনাল এক্সামটা হবে সেই ফাইনাল এক্সামে বেসিক্যালি কোয়েশ্চেনগুলো হবে যে আমি কিছু রিসার্চ পেপার আপনাদের পুরো সেমেস্টার ধরে পড়তে দিচ্ছি, নট নেসেসারিলি আপনার অপশনাল রিডিং না, ম্যান্ডেটরি রিডিং। যেমন সোফার আমরা একটা ম্যান্ডেটরি রিডিং করছি, সেটা হচ্ছে কি ওয়াই জনি ক্যান্টেন ক্রিক, তাই না? সো এরকম আরো কিছু ম্যান্ডেটরি রিডিং থাকবে। সেই ম্যান্ডেটরি রিডিং থেকে আপনার ফাইনাল এক্সামের প্রশ্ন আসবে। ফাইনাল এক্সামটা নিয়ে আমরা একটু পরে আলাপ করি, যেহেতু ফাইনাল এখনো আসে নাই। বাট সোফার আজকের লেকচারের পর এটা কি সবার কাছে ক্লিয়ার যে আপনার এই দুইটা টাস্ক কিসের উপর হবে? অ্যাসাইনমেন্ট অন আইআরবি and then quiz on study design and data analysis? জি স্যার। ওকে, সো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের লেকচারটা আমার মনে হয় এখানেই আমরা শেষ করতে পারি। কারো কোনো প্রশ্ন বা কিছু আছে? স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইন কখন হবে? অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা আমি চিন্তা করতেছি আপনাদের এই ঈদের আগে পোস্ট করে দিব। আর অ্যাসাইনমেন্টের সাবমিশনের ডেডলাইনটা হবে ঈদের পর। তো মিড টার্মের উইকে তো আপনাদের আসলে ক্লাস হয় না সাধারণত, ট্র্যাডিশনালি মাস্টার্সের ক্লাস আমরা নেই না। সো তার মানে হচ্ছে আপনাদের ওই ঈদের পরে আপনাদের ওই মিড টার্মের উইকটা শেষ হইলে তারপর ডেডলাইনটা হবে আর কি। ওকে তার মানে আপনারা ওই একটা ঈদের ছুটি থেকে ফেরার পরও পুরো এক উইক পাবেন আর কি, ঠিক আছে? স্যার মানে আপনি যদি এখন ফ্রি থাকেন তাহলে আর কি একটু একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ, আফটার শিওর ক্লাস। শিওর, ওইটা আমরা ক্লাসের পরে আলাপ করতে পারবো। ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন, বা আজকের টপিক গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন বা কিছু? ঈদের আগে কি আজকে লাস্ট ক্লাস না? ঈদের আগে আজকে লাস্ট, হ্যাঁ, গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আমাদের অ্যাকর্ডিং টু দ্য ক্যালেন্ডার ঈদের আগে আজকেই লাস্ট ক্লাস। আমি এই কোর্সে এক্সট্রা ক্লাস আমার নিতে হইতে পারে, যেহেতু আমরা বেশ কয়েকটা ক্লাস মিস করছি, বাট সেটা আমরা বুঝবো সেমিস্টারের শেষের দিকে গিয়ে, ঠিক আছে? সো এই কারণে আপাতত আমি আর এক্সট্রা ক্লাসের জন্য এখন চিন্তা করছি না। এক্সট্রা ক্লাস যদি হয় সেটা আমরা ঈদের পরে করব, ঠিক আছে? সেই হিসাবে ইয়েস, এটাই হচ্ছে আমার ঈদের আগে লাস্ট ক্লাস। বাট কিপ অন মাইন্ড আমার একটা এক্সট্রা ক্লাস হয়তো নিতে হইতে পারে যদি আমরা শেষ না করি, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, শাকিব জি, শুনতে পাচ্ছি। জি। আইআরবির অ্যাসাইনমেন্টের মাধ্যমে স্যার আমরা কি ওই যে শিখবো যে কিভাবে আইআরবি অ্যাকচুয়ালি লিখতে হয়? আস্তে 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 এক্স্যাক্ট, কিভাবে আইআরবি অ্যাপ্রুভাল নিতে হয় ওটা শিখবেন। আর স্যার মাস্টার্স থিসিসের জন্য আপনি বলেছিলেন যে আইআরবিটা ফ্রি আছে, তাই না? স্টিল কি ওটা আছে? না, ফ্রি ফ্রি আসলে নাই। আমি মনে হয় আগের দিন বলছি যে আপনি যদি ওই আমি একটু আগে বললাম না, আমাদের দুইটা আইআরবি, একটা হচ্ছে আপনার জেপি গ্র্যান্টের আইআরবি আর একটা হচ্ছে আমার ব্র্যাক ইউনিভার্সিটির আইআরবি। আমি আজকে যা কিছু দেখাইলাম সেটা কিন্তু সব ব্র্যাক ইউনিভার্সিটির আইআরবি। এখন জেপি গ্র্যান্টের আইআরবি তে যদি আপনি যান, ওইখানে এই আমি শুরুতে ক্লাসে একটা পেজ দেখালাম না যে জেপি গ্র্যান্টের আইআরবি, জি, জি। ওইখানে বলা আছে যে মাস্টার্স স্টুডেন্টদের ক্ষেত্রে যারা থিসিস করছে ব্র্যাকেট তাদের জন্য আইআরবিটা ফ্রি। কিন্তু আপনি যখন ভিতরে তাদের ডকুমেন্ট গুলো অ্যাক্সেস করতে যাবেন, ওখানে একটা কথা বলা আছে যে এটা ফ্রি দেয়া হবে কি হবে না এটা কমিটি ডিসাইড করবে বেসড অন দেয়ার অ্যাভেলেবল বাজেট, বুঝতে পারছেন? সো ওইটার কারণে আসলে আমরা এখনো কখনো জেপি গ্র্যান্টে অ্যাপ্লাই করি নাই, কারণ জেপি গ্র্যান্টের রিকোয়ারমেন্ট আরো অনেক বেশি। জেপি গ্র্যান্ট চায়, এবং যেটা বিদেশেও হয়, এই কথাটা আমি আগে বলা হয় নাই, যে আপনি রিসার্চ শুরু করার আগে আপনার একটা সার্টিফিকেশন নিতে হয় হিউম্যান সাবজেক্টের, যেটাকে হিউম্যান সাবজেক্ট প্রোটেকশন সার্টিফিকেশন বলে। বাংলাদেশে ওটা লাগে না, বাট বিদেশে ওটা লাগে। সো জেপি গ্র্যান্টে সবার, যারা এই রিসার্চে কাজ করতেছে সবার সার্টিফিকেটটা লাগে। তার মানে জেপি গ্র্যান্টের রিকোয়ারমেন্ট অনেক বেশি, বুঝছেন? সো আমরা এই কারণে জেপি গ্র্যান্টকে সোফার অ্যাভয়েড করে যাই। বাট আপনার যদি মাস্টার্সের রিসার্চে আইআরবি লাগে, দ্য বেস্ট ওয়ে ইজ টু ডিরেক্টলি গো অ্যান্ড কন্ট্যাক্ট জেপি গ্র্যান্ট। ওদের যে আইআরবি পেজটা আছে, পেজে নিশ্চয়ই কোনো একটা নাম্বার আছে বা কোনো একটা ইমেল অ্যাড্রেস আছে। সো ওই ইমেল অ্যাড্রেসে আপনি একটা ইমেল করে দেখতে পারেন যে আমি মাস্টার্স থিসিস করব,
আমার টপিকটা এটা, আমার আইআরবি কি ফ্রি হবে, কারণ তাদের ফর্মের ভিতর তারা এই কথাটা বলে রাখছে যে আপনার এটা কেস বেসিসে তারা চিন্তা করবে এবং তাদের বাজেটের উপর। একটা জিনিস হচ্ছে আপনি কিছুক্ষণ আগে শেয়ার করেছিলেন যে আপনার একটা পেপারের মানে পাবলিকেশনে দিয়েছিলেন, সেখানে আপনার কাছ থেকে আইআরবিটা খুঁজছিল তাই না, একটা কনসেপ্ট ফর্মটা যেটা হ্যাঁ, না, পাবলিশ। ইনফ্যাক্ট আমরা আসলে, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন। আমরা আসলে ওটা দেই নাই, কারণ হচ্ছে ওই যে কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ার, তারা আইআরবি ডকুমেন্টটা চাচ্ছিল। এটা না দেওয়ার একটা কারণ আছে, যে আপনি আমার আইআরবি ডেটটা দেখছেন, এটা হচ্ছে 2023 সালে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে বিদেশে নিয়ম হচ্ছে আইআরবি প্রতি বছর আপনার রিনিউ করতে হয়, বাংলাদেশে ওই নিয়মটা নাই। তো আমরা ওই জন্য দেই নাই যে আমার যদি 2023 সালের আইআরবি দিয়ে আমি 2026 সালে পেপার সাবমিট করি, তাহলে হয়তো ওই জার্নাল মানে একটু মানে নেগেটিভলি বাংলাদেশের আইআরবি কে চিন্তা করতে পারে যে 23 সালের আইআরবি এটা আর রিনিউ করে নাই কেন, কারণ পেপারটা সাবমিট করছে 26 সালে। অথচ আমাদের কিন্তু রিনিউ এর কোনো অপশন বা ওই রকম ইয়ে নাই, মানে রিনিউ এর কোনো রিকোয়ারমেন্ট নাই সোজা কথা। আপনাকে আমি ওই যে অ্যাপ্রুভালের যে ডকুমেন্টটা দেখাইলাম না, ওই যে যেটা আমি সরাসরি সাইন, জি জি। ওখানে কিন্তু কোনো এমন কোনো কথা বলা নাই যে প্রতি বছর রিনিউ করতে হবে। বাট আমি বিদেশে যত আইআরবি নিছি প্রত্যেকটাতে কিন্তু 1 বছর পর রিনিউ করতে হয়েছে, এবং 1 বছর পর আইআরবি আপনাকে অটোমেটেড একটা মেসেজ পাঠাবে যে আপনার রিনিউ করতে হবে, নইলে এটা এক্সপায়ার হয়ে যাবে। সো এই কারণে কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ারের মতো ভালো জার্নালে আমি সাবমিট করতে পারি না, এই ভেবে যে একবার যদি তারা ভাবে যে আমাদের আইআরবিটা একটু মানে লেস রিগোরাস, ফিউচারে কিন্তু তারা এমনও হতে পারে বাংলাদেশ থেকে কোনো পেপার নেয়ার ব্যাপারেই তারা কি হবে, মানে স্কেপটিক হয়ে যাবে। মানে আমি একটা অ্যাকশন নিলাম, এটা এফেক্ট করতে পারে অন্যান্য ফিউচার রিসার্চারদের। সো এইটা ভেবে আমি আসলে ওই আমাদের একটা কাজ কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ারে দেই নাই। বাট আমার একজন কলিগ রিসেন্টলি বলল যে সে তার একটা কাজ কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ারে দিছে, এবং সেটা একটা পুরান আইআরবি ছিল, তারা কোনো প্রশ্ন তুলে নাই। সো ফিউচারে আমি দিলেও দিতে পারি, বাট হ্যাঁ, পাস্টে আমি একবার এই জার্নালটাতে দেই নাই এক্স্যাক্টলি ফর দিস রিজন। আগেও ডিসকাস হচ্ছিল আপনার সাথে ইউজেনিক্স এর ব্যাপারে। ইউজেনিক্স মানে আপনি এই ধরনের মানে হার্মস এর কথা বলছেন যদি পুরানো আইআরবি দেওয়া হয়। জি জি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমি এখানে শেষ করি। ইন্তেসা, তুমি আমাকে ইয়েতে নক দিও, ওই যে আমার হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে ওখানে আমরা কথা বলবো। এটা আমি শেষ করে দিই, কারণ এটা রেকর্ড করতে হবে, তো আচ্ছা সেশনটা ঠিক আমি শেষ করে দিই। ওকে, সো বাই এভরিবাডি। আমরা এখানে এটা শেষ করে দিচ্ছি। ঈদের পর সবার সাথে দেখা হবে। ঈদ ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।